হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইকোনমিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা কিনা তোমাদের আপকামিং WBCS থেকে শুরু করে মিসলেনিয়াস বা বিভিন্ন ধরনের স্টেট লেভেল এক্সাম তোমরা যারা অ্যাপিয়ার করছো সেই জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই পার্টিকুলার টপিক সেটা থেকে কিন্তু তোমরা কোশ্চেন পেয়ে যেতে পারো, বাট আমাদের মেন ফোকাস কিন্তু WBCS মেন এক্সাম। তো যারা মেন এক্সাম অ্যাপিয়ার করছো তারা অবশ্যই ভালো করে এই টপিকটা কিন্তু একবার দেখে যাবে, ঠিক আছে? তো টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে এক্সটার্নাল সেক্টর, যেটাকে আমরা BOPও বলে থাকি, ব্যালেন্স অফ পেমেন্টও কিন্তু আমরা বলে থাকি, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের এই সেশন, যেখানে আমরা এই ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে কিন্তু ডিসকাস করব। তাহলে কনসেপ্টস অফ এক্সটার্নাল স্ট্রাকচার বা BOP, ব্যালেন্স অফ পেমেন্ট, সেই সম্পর্কিত একটা ধারণা আমরা নেব। আর তারপর আমরা যেটা দেখব সেটা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস, BOP ক্রাইসিস, ফরেন এক্সচেঞ্জ, আর সবশেষে থাকবে কিছু স্যাম্পল কোশ্চেন্স। তো চলো শুরু করা যাক আজকের সেশন। তো সবার প্রথমে যদি আমরা BOP কে ডিফাইন করি, BOP যার ফুল ফর্ম হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। তাহলে এই ব্যালেন্স অফ পেমেন্টটা অ্যাকচুয়ালি কি? ইট ইজ নাথিং বাট আ ডেটাবেস, আর যেখানে আমরা মূলত দেখি ইকোনমিক ট্রানজাকশন। কি দেখছি না? ইকোনমিক ট্রানজাকশন একটা দেশের সাথে অন্যান্য দেশের। তাহলে এখানে ডেফিনেশনটা কি বলা রয়েছে না? ইট ইজ আ সিস্টেমেটিক রেকর্ড অফ দ্য ইকোনমিক ট্রানজাকশন বিটুইন আ রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট অফ আ কান্ট্রি ইন আ স্পেসিফিক টাইম পিরিয়ড। তাহলে আমরা দেখছি যে একটা দেশের আবাসিকের সাথে বিভিন্ন যে দেশের যে আবাসিক রয়েছে তাদের যে অর্থনৈতিক যে আদান প্রদান বা ইকোনমিক যে ট্রানজাকশন, সেটাকেই আমরা বলছি BOP। তো ইট ইজ আ সিস্টেমেটিক রেকর্ড অফ দ্য ইকোনমিক ট্রানজাকশন বিটুইন রেসিডেন্টস অ্যান্ড নন রেসিডেন্টস অফ আ কান্ট্রি ইন আ স্পেসিফিক টাইম পিরিয়ড। এবার এই যে ডেটাবেসটা আমাদের দেশ মানে ভারতবর্ষের রেসপেক্টে যদি আমরা দেখি, তাহলে এটা কে মেনটেন করছে না? RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আমাদের দেশে এটা কে মেনটেন করছে না? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু মেনটেন করে। তো এবার ঘটনা হচ্ছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি স্বপ্রণোদিতভাবে এটা মেনটেন করে না? একদমই নয়। এই ইনস্ট্রাকশনসটা কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক পেয়েছে কার থেকে? IMF এর থেকে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাদের দেওয়া নির্দেশ অনুসারেই কিন্তু আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক এই ডেটাবেসটা মেনটেন করে, আর সেই সম্পর্কিত তথ্যও কিন্তু IMF কে সময়ের মতো কিন্তু সাবমিট করতে হয়। তো সেটা শুধুমাত্র আমার দেশের জন্যই প্রযোজ্য এরকমটা নয়। IMF এর যারা মেম্বার কান্ট্রি বা সদস্য দেশ যারা রয়েছে প্রত্যেককেই কিন্তু এই রিপোর্টটা সাবমিট করতে হয় IMF কে। আর তার রিগার্ডিং IMF এর একটা ম্যানুয়ালও রয়েছে, বা যেখানে এই সম্পর্কিত বিভিন্ন গাইডলাইন বা নির্দেশাবলী কিন্তু রয়েছে যে কিভাবে এই ডেটাবেস বা এই ব্যালেন্স অফ পেমেন্টটা কান্ট্রিকে মেনটেন করতে হবে, তার স্ট্রাকচার এই সম্পর্কিত, যেটাকে আমরা বলে থাকি ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানুয়াল। আর ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানুয়ালের 6 নম্বর চ্যাপ্টারে কিন্তু এই ব্যালেন্স অফ পেমেন্টের স্ট্রাকচারের ব্যাপারে একটা উল্লেখ কিন্তু রয়েছে, বা এই স্ট্রাকচারের ব্যাপারে কিন্তু বলা রয়েছে, যেটা আমরা পরবর্তীতে কিন্তু ডিসকাস করব। তাহলে সবার প্রথমে আবারও আমি বলছি যে ব্যালেন্স অফ পেমেন্ট সেটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। আমরা বলবো ইট ইজ আ সিস্টেমেটিক রেকর্ড অফ দ্য ইকোনমিক ট্রানজাকশন বিটুইন রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট অফ আ কান্ট্রি ইন আ স্পেসিফিক টাইম পিরিয়ড। তাহলে আমাদের দেশে এটা যেরকম আমাদের সেন্ট্রাল ব্যাংক RBI মেনটেন করছে, তো আমেরিকার ক্ষেত্রেও যদি আমরা দেখি, তো আমেরিকার যে সেন্ট্রাল ব্যাংক সেটা হচ্ছে ফেডারেল রিজার্ভ, তারাও কিন্তু তাদের দেশে এই ডেটাবেসটা মেনটেন করে। আর সেটা কি না কাকে সাবমিট করতে হয়? IMF কে কিন্তু সাবমিট করতে হয়। তো চলো দেখে নিই BOP সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টসে প্রথমেই যেটা বলা হয়েছে যে BOP ইজ মেনটেন বাই সেন্ট্রাল ব্যাংক অফ ইচ কান্ট্রি, যেটা অলরেডি আমরা ডিসকাস করলাম। সেকেন্ড যেটা বলেছে, গাইডলাইন্স আর ফলোড অ্যাজ পার IMF ম্যানুয়াল BPM6, ঠিক আছে? তাহলে IMF ম্যানুয়াল, ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানুয়াল 6 নম্বর চ্যাপ্টারে কিন্তু এই সম্পর্কিত বিভিন্ন নির্দেশাবলী কিন্তু রয়েছে, তার স্ট্রাকচার বা আর আদার্স ইম্পর্টেন্ট ফ্যাক্ট সম্পর্কিত কিন্তু একটা নির্দেশাবলী কিন্তু রয়েছে। নেক্সট, অল অ্যামাউন্টস আর এক্সপ্রেসড ইন ডলার্স। তাহলে BOP-তে আমরা যে তথ্যগুলো রাখছি সেটা কিন্তু পরবর্তীতে ডলারে কিন্তু প্রকাশ করা হয়, আর তারপর কিন্তু এই রিপোর্টটা সাবমিট করা হয়, কারণ প্রত্যেকটা দেশের কারেন্সি কিন্তু আলাদা। তো এটাতে প্রবলেমটা কি হবে না, যখন IMF এই
যে ডেটাবেস বা আমরা যে তথ্য পাঠাচ্ছি আইএমএফকে বা বিভিন্ন দেশ তারা যে এই বিওপির তথ্য পাঠাচ্ছে সেটাকে যখন সাম আপ করবে আইএমএফ তখন কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে। তো সেটার জন্যই কিন্তু প্রত্যেকটা দেশকে বলা হয়েছে যে না ডলারে প্রকাশ করেই কিন্তু এই সাবমিটটা মানে এই রিপোর্টটা কিন্তু সাবমিট করতে হবে। তো অল অ্যামাউন্টস আর এক্সপ্রেসড ইন ডলার, যেরকম আমাদের দেশের কারেন্সি আইএনআর, সেরকম চীন বা তার কারেন্সি হচ্ছে ইউয়ান, জাপানের কারেন্সি ইয়েন। তো প্রত্যেকেই যদি তাদের কারেন্সিতে করে তাহলে কিন্তু একটা পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট হবে বা একটা সমস্যার সম্মুখীন হতে হবে আইএমএফকে। তো সেই জন্যই এখানে বলা রয়েছে যে অল অ্যামাউন্টস আর এক্সপ্রেসড ইন ডলার। নেক্সট পয়েন্টে যেটা বলা হয়েছে ইনকামিং মানি ইজ কল্ড ক্রেডিট টেকেন অ্যাজ পজিটিভ অ্যান্ড আউটগোয়িং মানি ইজ কল্ড ডেবিট অ্যান্ড টেকেন অ্যাজ নেগেটিভ। তাহলে এখানে যে ইনকামিং মানি যেটা আমাদের দেশে টাকা আসছে বাইরে থেকে, তো সেটাকে আমরা সবসময় ক্রেডিট হিসেবে নেব, যেটাকে পজিটিভে প্রকাশ করা হবে বিওপিতে। আর যখন আমার দেশ থেকে অন্য দেশে টাকা যাচ্ছে তো সেটাকে আমরা নেগেটিভ বা ডেবিট বলে কিন্তু কনসিডার করব। ঠিক আছে, তাহলে ইনকামিং মানি ইজ কল্ড ক্রেডিট অ্যান্ড টেকেন অ্যাজ পজিটিভ, whereas outgoing money is called debit and taken as negative। আর সবশেষে যেটা বলা রয়েছে যে world's BOP always will be zero, world's BOP always will be zero। তাহলে যখন IMF এটাকে অ্যাগ্রিগেট করছে প্রত্যেকটা দেশের এই যে BOP যে তথ্য সেটাকে যখন সাম আপ করা হচ্ছে IMF রেজাল্ট কি পাবে না জিরো পাবে। এটা কেন এই ব্যাপারটা চলো একটু তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো আমরা আমেরিকা আর ইন্ডিয়ার মধ্যে ইকোনমিক ট্রানজাকশন দেখছি, তাহলে এক পাশে ইন্ডিয়া আর এক পাশে আমরা নিচ্ছি ইউএস। তো আমেরিকা আর ইন্ডিয়ার মধ্যে ধরো আমরা একটা ইকোনমিক ট্রানজাকশন দেখছি যেখানে ইন্ডিয়া আমেরিকাতে কিছু এক্সপোর্ট করেছে, ইন্ডিয়া আমেরিকাতে কিছু গুডস বা পণ্য যেটা এক্সপোর্ট করেছে, যার জন্য ইউএসএ ইন্ডিয়াকে পেমেন্ট করেছে সে $10। কত পেমেন্ট করেছে না $10 পেমেন্ট করেছে। তাহলে আমেরিকার বিওপিতে এই তথ্যটা প্রকাশিত হবে কিসে না নেগেটিভ মানে মাইনাসে। ঠিক আছে, আবার আমাদের দেশে যেহেতু টাকাটা এসছে আমাদের ক্ষেত্রে এটা হয়ে যাবে পজিটিভ। তাহলে আমরা আমাদের বিওপিতে এটা মেনশন করব $10 ইন পজিটিভ, যেটা কিনা আমাদের জন্য ক্রেডিট আর আমেরিকার জন্য ডেবিট। সেরকমই আবার ইন্ডিয়া আবার কিছু ইম্পোর্ট করেছে আমেরিকা থেকে, সেই জন্য ইন্ডিয়া ধরো পেমেন্ট করেছে $15, সে $15 ইন্ডিয়া পে করেছে। কত পে করেছে $15। তো আমেরিকার জন্য এটা হয়ে যাবে ক্রেডিট $15। তাহলে আমেরিকা তার বিওপিতে এটাকে মেনশন করবে পজিটিভে আর আমরা আমাদের বিওপিতে এটাকে মেনশন করব নেগেটিভে। ঠিক আছে, তাহলে এবার যখন আমরা টোটাল করছি তাহলে আমাদের বিওপিতে কত থাকছে না $5, দ্যাট ইজ ইন নেগেটিভ। আর আমেরিকার বিওপিতে এটা কত থাকছে না $5, দ্যাট ইজ ইন পজিটিভ। আর এই পুরো তথ্যটা কাকে সাবমিট করতে হবে না এই পুরো তথ্যটা সাবমিট করতে হবে আইএমএফকে। তাহলে আমরা আইএমএফকে এই তথ্যটা পাঠাচ্ছি, সেরকম আমেরিকাও এই তথ্যটা আইএমএফকে পাঠাচ্ছে। আইএমএফ যখন এটাকে অ্যাড করবে তো আইএমএফ রেজাল্ট কি পাবে, আইএমএফ যেটা রেজাল্ট পাবে সেটা হচ্ছে 0। ঠিক আছে, কি পাচ্ছে 0। তো সেই জন্যই বলা হচ্ছে ওয়ার্ল্ডস বিওপি অলওয়েজ উইল বি 0, মানে একটা দেশের জন্য যেটা পজিটিভ অন্য কোনো না কোনো দেশের জন্য সেটা নেগেটিভ, আবার একটা দেশের জন্য যেটা নেগেটিভ অন্য কোনো দেশের জন্য সেটা আবার পজিটিভ। বোঝা গেল? তো সেই জন্যই এখানে বলা রয়েছে যে ওয়ার্ল্ডস বিওপি অলওয়েজ উইল বি 0। তাহলে আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস এখানে দেখলাম কি সম্পর্কিত না বিওপি সম্পর্কিত। আবারও বলছি, ইট ইজ আ সিস্টেমেটিক রেকর্ড অফ দ্য ইকোনমিক ট্রানজাকশন বিটুইন রেসিডেন্টস অ্যান্ড non-residents of a country in a specific time period। যেই ডেটাবেসটা কে মেনটেন করছে না এই ডেটাবেসটা মেনটেন করছে প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক, যেরকম আমাদের ক্ষেত্রে সেটা আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো চলো এবার দেখে নিই এই বিওপির স্ট্রাকচার। ঠিক আছে, তো বিওপিতে সবসময় মনে রাখবে দুটো অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে বিওপির দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর একটা কি ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই দুটো হচ্ছে মেন কম্পোনেন্ট। ঠিক আছে, তো চলো এই স্ট্রাকচারটা না আমি একবার তোমাদের দেখিয়ে দিই। তাহলে আমরা দেখছি ব্যালেন্স অফ পেমেন্টের স্ট্রাকচার বিওপি যেটাকে আমরা কি বলছি ব্যালেন্স অফ পেমেন্ট, যেটাকে আমরা কি বলছি ব্যালেন্স অফ পেমেন্টস।
তাহলে এই যে ব্যালেন্স অফ পেমেন্টস এর দুটো কম্পোনেন্ট রয়েছে, ঠিক আছে, এর দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা কি কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে এই বিওপির দুটো কম্পোনেন্ট, ঠিক আছে, একটা কি কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবে তোমরা, বিওপির কিন্তু দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। চলো দেখে নিই এবার। তাহলে একটা পাশে আমরা লিখব কি একটা পাশে আমরা লিখছি কারেন্ট অ্যাকাউন্ট, আরেকটা পাশে আমরা লিখছি ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। এই যে কারেন্ট অ্যাকাউন্ট তার আবার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ভিজিবল আর একটা হচ্ছে ইনভিজিবল, ঠিক আছে। এই কারেন্ট অ্যাকাউন্টের আবার দুটো কম্পোনেন্ট, একটা ভিজিবল আর একটা হচ্ছে ইনভিজিবল। এই কারেন্ট অ্যাকাউন্টের আবার দুটো কম্পোনেন্ট, একটা ভিজিবল আর একটা কি ইনভিজিবল। ক্যাপিটাল অ্যাকাউন্টের তিনটে কম্পোনেন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টের আবার তিনটে কম্পোনেন্ট, কি কি চলো দেখে নিই। ইনভেস্টমেন্ট, লোন আর হচ্ছে ব্যাংকিং ক্যাপিটাল। তো এক এক করে লিখে দিচ্ছি এখানে। তাহলে আমরা এখানে কি দেখছি, কারেন্ট অ্যাকাউন্টের দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ভিজিবল আর একটা হচ্ছে ইনভিজিবল, ঠিক আছে। ওয়ারাস ক্যাপিটাল অ্যাকাউন্টের তিনটে কম্পোনেন্ট, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট, লোনস আর একটা হচ্ছে ব্যাংকিং ক্যাপিটাল, ঠিক আছে। ইনক্লুডিং FCNR অ্যাকাউন্ট, ইনক্লুডিং FCNR অ্যাকাউন্ট, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ব্যালেন্স অফ পেমেন্ট তার মূলত দুটো কম্পোনেন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে রয়েছে ভিজিবল আর একটা পার্টে রয়েছে ইনভিজিবল। তো ইনভিজিবল যেটা, ইনভিজিবলে মূলত আমরা তিনটে জিনিস দেখব, সার্ভিস, ইনকাম অ্যান্ড ট্রান্সফার, সার্ভিস, ইনকাম অ্যান্ড ট্রান্সফার। তাহলে এর ফার্দার কম্পোনেন্টস যদি আমরা দেখি কি কি, সার্ভিস, ইনকাম অ্যান্ড ট্রান্সফার, ঠিক আছে। তাহলে ভিজিবলের ক্ষেত্রে আমরা মূলত যেটা দেখি সেটা হচ্ছে গুডস, যেখানে মেনলি দেখা হয় ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, ঠিক আছে। ইনকাম বলতে এখানে যেটা আমরা বুঝি সেটা কি, ইনকামের মধ্যে আমরা মূলত রাখবো ইনকামের মধ্যে আমরা রাখছি প্রফিটস, ইন্টারেস্ট, ডিভিডেন্ড এটসেট্রা।
ট্রান্সফারের ক্ষেত্রে আমরা বলতে পারি রেমিটেন্স, gifts, donations, etc. সেরকম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা এখানে রাখবো FDI, FII। সেরকম লোনসের ক্ষেত্রে সোভারেন, কমার্শিয়াল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বিওপির স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছ বিওপি স্ট্রাকচারে তো দুটো কম্পোনেন্ট, ফার্স্ট কারেন্ট অ্যাকাউন্ট আর এক পাশে রয়েছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো চলো সবার আগে আমরা দেখে নিই এই কারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, সবার প্রথমে আমরা দেখব এই কারেন্ট অ্যাকাউন্ট, তারপর আমরা ডিসকাস করব ক্যাপিটাল অ্যাকাউন্ট নিয়ে। তাহলে কারেন্ট অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ভিজিবল আর একটা কি ইনভিজিবল। তাহলে ভিজিবল মানে যেটা আমরা দেখতে পাই, খালি চোখে দেখতে পাচ্ছি, আর ইনভিজিবল মানে যেটা খালি চোখে দেখতে পাই না। ঠিক আছে, তো এই সেন্সটাকেই কিন্তু এখানে কাজে লাগানো হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম ইকোনমিক ট্রানজাকশন যেটা আমরা বাইরে থেকে অবজার্ভ করতে পারি বা বুঝতে পারি যে কত কি ট্রানজাকশন হয়ে থাকতে পারে, তো সেটা হচ্ছে ভিজিবল। আর যে ক্ষেত্রে আমরা কোনো আইডিয়া লাগাতে পারি না, তো সেটাই হচ্ছে ইনভিজিবল। যেরকম এক্ষেত্রে আমরা ভিজিবলে দেখছি গুডস, মানে হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। এখানে মূলত আমরা দেখছি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। এখানে মূলত আমরা দেখছি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। ঠিক আছে, তো এখানে গুডসে আমরা যেটা দেখছি সেখানে দেখছি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। তো আমরা জানি যে আমাদের দেশের অর্থনীতি বেসড অন দ্য ট্রেড ইট ইজ কনসিডার্ড অ্যাজ ওপেন ইকোনমি, কারণ আমরা ইম্পোর্ট এক্সপোর্ট দুটোই করে থাকি। তাহলে যে সমস্ত দেশে আমরা এই ধরনের অ্যাক্টিভিটিস দেখতে পাই, যেখানে ইম্পোর্ট এক্সপোর্ট এই ধরনের অ্যাক্টিভিটিস দেখতে পাই, তো সেটাকে আমরা বলি ওপেন ইকোনমি। আর যে দেশ এরকম কোনো অ্যাক্টিভিটি করে না, যেখানে কোনো রকম ইম্পোর্ট বা এক্সপোর্ট আমরা দেখতে পাই না বা পারি না, তো সেটাকে আমরা বলি ক্লোজড ইকোনমি বা বদ্ধ অর্থনীতি। তাহলে একটা কি বদ্ধ অর্থনীতি আর একটা কি উন্মুক্ত বা ওপেন ইকোনমি। তো আমাদের দেশ হচ্ছে ওপেন ইকোনমি, যেখানে আমরা এই দুটো অ্যাক্টিভিটিসই কিন্তু লক্ষ্য করতে পারি। ঠিক আছে, যেখানে ইম্পোর্টও হয়, আবার কি হয় না এক্সপোর্টও কিন্তু হয়। ঠিক আছে, তো এখানে আমরা যেটা দেখছি কারেন্ট অ্যাকাউন্টের ভিজিবল পার্টে কিন্তু মূলত এই জিনিসটাই দেখা হচ্ছে। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে যে আমরা কি বেশি করি, ইম্পোর্ট বেশি করি না এক্সপোর্ট বেশি করি। তার মানে কি আমরা ইম্পোর্টে কি বেশি টাকা স্পেন্ড করি না এক্সপোর্টে বেশি টাকা আর্ন করি। তো সেই জিনিসটা কিন্তু এখানে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, আর সেটার উপর ভিত্তি করেই এই ভিজিবল পার্টটা কি পজিটিভে রয়েছে না নেগেটিভে রয়েছে, সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে দেখব। ঠিক আছে, তো তোমাদের কি মনে হয় যে আমরা ইম্পোর্টে বেশি টাকা স্পেন্ড করি না এক্সপোর্ট করে বেশি টাকা আর্ন করি? ঠিক আছে, তো কি মনে হয় তোমাদের? তো দেখো আমাদের যে বর্তমান সিনারিও, তো সেক্ষেত্রে আমরা ইম্পোর্টে কিন্তু সব থেকে বেশি টাকা স্পেন্ড করি অ্যাজ কম্পেয়ার টু এক্সপোর্ট। আমরা এক্সপোর্ট করি, বাট তার তুলনায় আমরা কিন্তু ইম্পোর্টে বেশি টাকা স্পেন্ড করি। আর আমাদের ইম্পোর্টেড আইটেমের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে আইটেম সেটা হচ্ছে পেট্রোলিয়াম ক্রুড অয়েল। ঠিক আছে, তো আমরা কিন্তু সব থেকে বেশি যেই জিনিসটা এখানে ইম্পোর্ট করি, আমি পরবর্তীতে ডিসকাস করব, তার একটা লিস্ট দেবো যেখান থেকে তোমরা একটা ওভারঅল আইডিয়া পাবে যে আমাদের টপ 10 ইম্পোর্টেড আইটেম কি আর টপ 10 এক্সপোর্টেড আইটেম কি। বাট আমরা সব থেকে বেশি যেটা ইম্পোর্ট করে থাকি সেটা হচ্ছে পেট্রোলিয়াম ক্রুড অয়েল। ঠিক আছে, যেখানে আমরা সব থেকে বেশি টাকা কিন্তু স্পেন্ড করি। আমরা এক্সপোর্টও করি, বাট
এক্সপোর্টের পরিমাণ ইম্পোর্টের তুলনায় অনেকটাই কম। তো সেই জন্য বিওপিতে তার ইম্প্যাক্টটা কি আসবে? আমরা যদি ইম্পোর্টে বেশি টাকা স্পেন্ড করি তাহলে বিওপিতে এটার ইম্প্যাক্ট হবে হচ্ছে নেগেটিভ, আর আমরা যদি বেশি এক্সপোর্ট করি তাহলে বিওপিতে এর ইম্প্যাক্টটা হবে কিন্তু পজিটিভ। তাহলে আমরা দুটোই করছি, এবার দেখতে হবে যে কোনটা বেশি করি। তাহলে মনে রাখবে যে আমরা ইম্পোর্ট কিন্তু বেশি করি অ্যাজ কম্পেয়ার টু এক্সপোর্ট। আমরা কি করছি না, আমরা ইম্পোর্ট বেশি করি as compared to export। তাহলে ইম্পোর্ট ইজ গ্রেটার দ্যান এক্সপোর্ট, আর যার জন্য এই যে ভিজিবল পার্টটা কি হয়ে যায় না, এই ভিজিবল পার্টটা হয়ে যায় নেগেটিভ। ভিজিবল পার্টটা কি হয়ে যায়? ভিজিবল পার্টটা হয়ে যায় নেগেটিভ। ইকোনমিক্সের ভাষায় এটাকে বলা হয় ব্যালেন্স অফ ট্রেড, আর এই ব্যালেন্স অফ ট্রেড যখন নেগেটিভে থাকে তো তখন সেটাকে বলা হয় ট্রেড ডেফিসিট। তাহলে মনে থাকবে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ট্রেড ডেফিসিট। কি বলবো? ট্রেড ডেফিসিট। তাহলে আমরা এটাকে কি বলছি? আমরা এটাকে বলবো হচ্ছে ট্রেড ডেফিসিট। তাহলে আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে বলবো ট্রেড ডেফিসিট। সরি, তাহলে আমরা এটাকে কি বলছি? আমরা এটাকে বলছি ট্রেড ডেফিসিট। কখন বলছি? যখন বিওটি মানে ব্যালেন্স অফ ট্রেডকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে? আমরা ব্যালেন্স অফ ট্রেডকে রিপ্রেজেন্ট করি বিওটি দিয়ে। তাহলে বিওটি যখন হবে নেগেটিভ তো ইট ইজ কল্ড ট্রেড ডেফিসিট। ইট ইজ কল্ড ট্রেড ডেফিসিট। আর এই বিওটি ব্যালেন্স অফ ট্রেড যদি পজিটিভ হতো, ব্যালেন্স অফ ট্রেড যদি পজিটিভ হতো তাহলে এটাকে আমরা বলতাম ট্রেড সারপ্লাস। তাহলে এটাকে আমরা কি বলতাম? ট্রেড সারপ্লাস। ঠিক আছে, যেহেতু বিওটি নেগেটিভে রয়েছে তো সেই জন্য এটাকে আমরা বলছি ট্রেড ডেফিসিট। তাহলে কারেন্ট অ্যাকাউন্টের ভিজিবল পার্টটা কি নেগেটিভে রয়েছে, আর যার জন্য এটাকে আমরা বলি ট্রেড ডেফিসিট। এবার আসি ইনভিজিবল পার্ট। তাহলে ইনভিজিবল পার্টে আমরা তিনটে জিনিস দেখতে পাচ্ছি, এসআইটি, দ্যাট ইজ সার্ভিস ইনকাম অ্যান্ড ট্রান্সফার। সার্ভিস ইনকাম অ্যান্ড ট্রান্সফার। ঠিক আছে, তাহলে সার্ভিস যেরকম আমরা সার্ভিসেস প্রোভাইডও করি, আমরা বিভিন্ন দেশের থেকে বিভিন্ন সার্ভিসেস নিয়েও থাকি। এই সার্ভিসের মধ্যে কি কি আসতে পারে? যেরকম আইটি সেক্টর, ইনফরমেশন টেকনোলজি, হসপিটাল থেকে শুরু করে ট্যুরিজম, ঠিক আছে, ফিনান্সিয়াল সার্ভিসেস। ঠিক আছে, তো আমরা বিভিন্ন সময় এরকম সার্ভিসেস বাইরে থেকে নিয়েও থাকি। আবার আমাদের দেশ কিন্তু এই বিভিন্ন সার্ভিসেস বাইরের দেশের সিটিজেনদের কিন্তু বা বাইরের দেশে কোম্পানি বা সিটিজেন্স তাদের কিন্তু প্রোভাইড করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দুটোই দেখতে পাচ্ছি, সার্ভিস আমরা নিই আবার সার্ভিস প্রোভাইড করি। এবার ঘটনা হচ্ছে কোনটা বেশি? আমাদের বিওপিতে এর ইম্প্যাক্টটা যদি আমরা দেখতে চাই যে কারেন্ট সিচুয়েশন অনুযায়ী যে আমরা কি বেশি সার্ভিসেস অ্যাভেল করি না বেশি সার্ভিসেস প্রোভাইড করি, তাহলে মনে রাখবে যে এক্ষেত্রে যদি আমরা বেশি সার্ভিসেস প্রোভাইড করি তাহলে এটার ইম্প্যাক্টটা হয়ে যাবে পজিটিভ। আর হ্যাঁ, আমরা কিন্তু যতটা সার্ভিসেস নিই তার থেকে বেশি সার্ভিসেস কিন্তু প্রোভাইড করি। আর যেখানে সবথেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের দেশের আইটি সেক্টর। ঠিক আছে, আমাদের দেশের আইটি সেক্টর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ইনভিজিবল পার্টের যে সার্ভিস সেগমেন্টটা রয়েছে তো সেটা পজিটিভ করার পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করে আমাদের দেশের তথ্য প্রযুক্তি আইটি সেক্টর। ঠিক আছে, তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টর তারা কিন্তু সবথেকে বড় ভূমিকা পালন করে। মনে করা হয় যে আজকের ডেটে দাঁড়িয়ে যে সৌদি তেল বেচে যতটা টাকা আর্ন করছে তো আমাদের ইন্ডাস্ট্রি টু সাম এক্সটেন্ট ততটাই বড়। ঠিক আছে, সফটওয়্যার বেচে কিন্তু আমরা সেরকমই টাকা কিন্তু আর্ন করছি। তো সেই জন্যই কিন্তু আমাদের সার্ভিসেস কিন্তু পজিটিভ হয়ে যাবে। বিভিন্ন সময় আমরা দেখে থাকি আমাদের দেশের লোক বিভিন্ন দেশে যায়, মেডিকেল সার্ভিসেস অ্যাভেল করে, তো সেক্ষেত্রে সেটা আবার বিওপিতে তার ইম্প্যাক্টটা কিন্তু হয়ে যাবে নেগেটিভ। কিন্তু আমাদের দেশে আবার যখন বাইরের দেশের থেকে লোকেরা আসে ট্রিটমেন্টের জন্য, যেরকম বাংলাদেশ থেকে দেখতেই পারবে যে কলকাতার বিভিন্ন হসপিটাল নার্সিংহোমে প্রচুর লোক রয়েছে যারা বাংলাদেশ থেকে এসছে ট্রিটমেন্টের জন্য। এছাড়া সাউথেও যদি তোমরা যাও তো দেখতে পাবে বিভিন্ন বাইরের দেশের লোক এসছে ট্রিটমেন্টের জন্য। তো
সেক্ষেত্রে কিন্তু এর ইম্প্যাক্টটা কিন্তু হয়ে যাবে পজিটিভ, সেক্ষেত্রে টাকা আমাদের দেশে আসছে। তো যাই হোক, তো ওভারঅল যদি আমরা দেখি সার্ভিস কি হয়ে যাবে না, সার্ভিস কিন্তু পজিটিভ। এবার আমরা আসছি ইনকামে। এবার ইনকাম বলতে এখানে মূলত আমরা বলছি প্রফিট, ইন্টারেস্ট, ডিভিডেন্ড এটসেট্রা, ঠিক আছে। তার মানে আমাদের দেশের লোক যদি বাইরের দেশে ইনভেস্ট করে, যেরকম ধরো টাটা মোটরস ইউকে বেসড একটা কোম্পানি ল্যান্ড রোভার জাগুয়ার পারচেস করেছে, ল্যান্ড রোভার জাগুয়ার কিনে নিয়েছে। তো ল্যান্ড রোভার জাগুয়ার ইউকেতে ধরো প্রডিউস হচ্ছে, সেল হচ্ছে, বাট প্রফিটের একটা পার্ট অ্যাজ আ ডিভিডেন্ড কিন্তু ভারতে আসছে। তো সেই জিনিসটা কিন্তু ইনকামিং মানি যেখানে হয়ে যাবে এটা পজিটিভ। আবার সেরকমই আমাদের দেশের যদি বাইরের দেশের ইনভেস্টমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেই প্রফিটের একটা অংশ কিন্তু আমার দেশ থেকে বাইরের দেশেও চলে যাচ্ছে, সেক্ষেত্রে আবার এটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে এখানে প্রফিট, ইন্টারেস্ট, ডিভিডেন্ড, তাহলে এই ধরনের ইনকামের কথা কিন্তু বলা রয়েছে। তো আমাদের দেশে যদি বাইরের দেশের ইনভেস্টমেন্ট বেশি হয় তাহলে অ্যাজ আ ইনকাম টাকাটা বাইরের দেশে চলে যাবে। আবার আমাদের দেশের সিটিজেনের যদি বাইরের দেশে ইনভেস্টমেন্ট বেশি হয় তাহলে কিন্তু অ্যাজ আ প্রফিট, ইন্টারেস্ট, ডিভিডেন্ড টাকা কিন্তু আমাদের দেশে আসবে, যার ইম্প্যাক্টটা পজিটিভ। এবার কোনটা অ্যাকচুয়াল সিচুয়েশন বা বর্তমান সিনারিও কি বলছে, তাহলে বর্তমান সিনারিও অনুযায়ী যদি আমরা দেখি, এই যে ইনকাম যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা কি না, সেটা কিন্তু নেগেটিভে রয়েছে। এটা কিসে রয়েছে? নেগেটিভে রয়েছে, কারণ আমাদের দেশের বাইরের দেশের ইনভেস্টমেন্ট কিন্তু বেশি। তো সেই জন্য প্রফিট, ইন্টারেস্ট, ডিভিডেন্ডে কিন্তু টাকা অনেকটাই বাইরে চলে যায়, যতটা না বাইরের থেকে আমাদের দেশে আসে। আমাদের দেশের লোকেরও ইনভেস্টমেন্ট রয়েছে বাইরের দেশে, কিন্তু তুলনামূলকভাবে বাইরের দেশের লোকেদের ইনভেস্টমেন্ট বা সিটিজেন্স যারা রয়েছে তাদের ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের দেশে বেশি, যার জন্য এই ইনকামটা হয়ে যাচ্ছে নেগেটিভ। এবার আসি ট্রান্সফার বলতে এখানে ফান্ড ট্রান্সফারকে বোঝানো হয়েছে রেমিটেন্সের মধ্যে দিয়ে। রেমিটেন্স মানে হচ্ছে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট যে ফান্ড ট্রান্সফারটা হয়, তো সেটাকেই আমরা বলি রেমিটেন্স, ঠিক আছে, যেটা আমরা প্রায়শই করে থাকি এখন বর্তমানে ইউজিং দ্য ইউপিআই বা আইএমপিএস। সেরকম এখানে যে ফান্ড ট্রান্সফারটা সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফার বা অ্যাকাউন্ট ট্রান্সফারটাকেই আমরা এখানে নিচ্ছি। তো রেমিটেন্স হতে পারে, সেটা গিফটের মধ্যে দিয়ে হতে পারে বা ডোনেশন, যেরকম ধরো আমাদের দেশে বিভিন্ন এনজিও রয়েছে যারা ফরেন ফান্ডিং পাচ্ছে, তো সেটা কিন্তু ইনকামিং মানি। সেরকম আমাদের দেশ থেকে যদি বাইরের দেশে টাকা যায় তো সেটা কি আউটগোয়িং মানি, যেটা কিনা নেগেটিভ হয়ে যাবে। এবার ঘটনা হচ্ছে ওভারঅল যদি আমরা দেখি এই ট্রান্সফার এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, এই জিনিসটা কিন্তু আমাদের এবার দেখতে হবে। তাহলে রেমিটেন্সের কথা যদি বলি তাহলে ইন্ডিয়া কিন্তু রেমিটেন্স রিসিপ্টে ওয়ার্ল্ডের নাম্বার 1, রেমিটেন্স রিসিপ্টে ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 বা টপ রেমিটেন্স রিসিপিয়েন্ট কান্ট্রিজ, ঠিক আছে। তাই আমাদের দেশ কিন্তু রেমিটেন্স রিসিপ্টে নাম্বার 1। আর এখানে এই ট্রান্সফার যদি আমরা দেখি ওভারঅল, তাহলে ট্রান্সফার কিন্তু হয়ে যাচ্ছে পজিটিভ, যেখানে আমাদের দেশে টাকা আসে বেশি অ্যাজ আ রেমিটেন্স, গিফট, ডোনেশন, যতটা না টাকা বাইরের দেশে যাচ্ছে তার তুলনায়। তাহলে ওভারঅল যদি এবার আমরা আসি ইনভিজিবল, যেখানে সার্ভিস পজিটিভ, ট্রান্সফার পজিটিভ, ইনকাম নেগেটিভ, তাহলে ওভারঅল এটা কি হবে? ওভারঅল কিন্তু হয়ে যাচ্ছে পজিটিভ। তাহলে ইনভিজিবল ওভারঅল হয়ে যাচ্ছে পজিটিভ, আবার ভিজিবল ওভারঅল হয়ে যাচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এবার কারেন্ট অ্যাকাউন্টটা যখন আমরা দেখব, সেখানে কি রয়েছে না ভিজিবলও রয়েছে, ইনভিজিবলও রয়েছে। তো এই দুটোকে যখন আমরা অ্যাড করব তাহলে ওভারঅল কারেন্ট অ্যাকাউন্ট কি পজিটিভে রয়েছে না নেগেটিভে রয়েছে, সেটা কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এবার তোমাদের মনে হতে পারে যে না, এখানে দুটোকে যখন আমরা অ্যাড করব এটা 0 হয়ে যাবে, কারণ এ পাশে নেগেটিভ এ পাশে পজিটিভ। ব্যাপারটা সেরকম নয়, ডিপেন্ড করছে এই অ্যামাউন্টটা, ঠিক আছে। এই অ্যামাউন্টটা কত, ভিজিবলের অ্যামাউন্টটা কত বা ইনভিজিবলের অ্যামাউন্টটা কত, ঠিক আছে। যদি ভিজিবল বেশি হয় তাহলে ওভারঅল নেগেটিভ হয়ে যাবে, যদি ইনভিজিবল বেশি হয় তাহলে ওভারঅল পজিটিভ হয়ে যাবে। বর্তমান সিনারিও অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ভিজিবল পার্টের নেগেটিভিটি কিন্তু ইনভিজিবল পার্টের পজিটিভিটির তুলনায় কিন্তু অনেকটাই বেশি, আর যার জন্য কিন্তু ওভারঅল এখানে কারেন্ট অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে নেগেটিভ, কারেন্ট অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে কি না নেগেটিভ। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে যে ভিজিবল ইজ গ্রেটার দ্যান ইনভিজিবল, ভিজিবল ইজ গ্রেটার দ্যান ইনভিজিবল, আর যার জন্য কারেন্ট অ্যাকাউন্টটা হয়ে যাচ্ছে নেগেটিভ, যেটাকে আমরা ইকোনমিক্সের ভাষায় বলে থাকি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, ঠিক আছে। এটাকে আমরা কি বলে থাকি? কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা সিএডি। কি বলে থাকি? কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা আমরা কি বলে থাকি? সিএডি,
কি বলে থাকি, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা সিএডি। তাহলে এই জিনিসটাও কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে বর্তমানে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট কি না নেগেটিভে রয়েছে, আর যেটাকে আমরা কি বলছি, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। তাহলে আমাদের একটা পার্ট কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলো দেখে নিই আমরা সব থেকে বেশি কি ইম্পোর্ট করি আর কি এক্সপোর্ট করি। ঠিক আছে, তো চলো এই জিনিসটা একবার দেখে নিই। ঠিক আছে, তাহলে আমাদের টপ 10 ইম্পোর্টেড আইটেমসের মধ্যে প্রথমেই কি রয়েছে, তো এখানে কিন্তু একটা ওভারঅল আইডিয়া দেওয়া হয়েছে। তো এরকমটা নয় যে এক্স্যাক্ট ফিগারটা এটাই রয়েছে। ঠিক আছে, এটা জাস্ট একটা ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো সবার প্রথমেই যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটা কি না, মিনারেল ফুয়েলস ইনক্লুডিং অয়েল। তাহলে আমাদের টপ 10 ইম্পোর্টেড আইটেমের মধ্যে সব থেকে বেশি আমরা স্পেন্ড করছি হচ্ছে মিনারেল ফুয়েলস ইনক্লুডিং অয়েল, যেখানে টোটাল 32% অফ ইম্পোর্ট। তাহলে আমাদের টোটাল ইম্পোর্টের অ্যাপ্রক্স 32% কিন্তু আমরা কি করছি না, এই মিনারেল ফুয়েল কিন্তু আমরা কি করি, বাইরের থেকে নিয়ে আসি বা পারচেস করি। এছাড়াও সেকেন্ডে রয়েছে জেমস অ্যান্ড প্রিশিয়াস মেটালস, মানে গোল্ড, সিলভার বা এই ধরনের প্রিশিয়াস মেটালস, যেটা কত না 12.5% অফ টোটাল ইম্পোর্ট। আমাদের টোটাল ইম্পোর্টের 12.5% কিন্তু আমরা এই জেমস বা প্রিশিয়াস মেটালস আমরা কিন্তু ইম্পোর্ট করে থাকি। তারপর রয়েছে থার্ড, ইলেকট্রিক্যাল মেশিনারি ইকুইপমেন্ট 10.5%, মেশিনারি ইনক্লুডিং কম্পিউটার্স, অর্গানিক কেমিক্যালস, প্লাস্টিক অ্যান্ড প্লাস্টিক আর্টিকেলস, আয়রন, স্টিল। তারপর আমরা দেখতে পাচ্ছি 8 নম্বরে রয়েছে অ্যানিমাল অর ভেজিটেবল ফ্যাট, অয়েল, ওয়্যাক্সেস। নাম্বার 9 অপটিক্যাল টেকনিক্যাল মেডিকেল অ্যাপারেটার্স। আর নাম্বার 10 দেখতে পাচ্ছ ফার্টিলাইজার। তাহলে আমাদের টপ 10 ইম্পোর্টেড আইটেমসের একটা লিস্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যার থেকে কিন্তু তোমরা একটা আইডিয়া পেলে যে সব থেকে বেশি আমরা কি ইম্পোর্ট করে থাকি। তাহলে সব থেকে বেশি ইম্পোর্ট আমরা করে থাকি মিনারেল ফুয়েলস, তারপর জেমস অ্যান্ড প্রিশিয়াস মেটালস, ইলেকট্রিক্যাল মেশিনারি ইনক্লুডিং কম্পিউটার্স, অর্গানিক কেমিক্যালস, প্লাস্টিক অ্যান্ড প্লাস্টিক আর্টিকেলস, আয়রন, স্টিল, অ্যানিমাল অর ভেজিটেবল ফ্যাটস, অয়েল, ওয়্যাক্সেস, অপটিক্যাল অর টেকনিক্যাল মেডিকেল অ্যাপারেটার্স, ফার্টিলাইজার্স এটসেট্রা। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের টপ 10 ইম্পোর্টেড আইটেম। এবার আমরা যেটা দেখব সেটা কি না, টপ 10 এক্সপোর্টেড আইটেম। তাহলে আমরা সব থেকে বেশি কি এক্সপোর্ট করি, তো দেখো এক্সপোর্টেরও একটা লিস্ট দেওয়া রয়েছে। এবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ মিনারেল ফুয়েলস ইনক্লুডিং অয়েল। ঠিক আছে, এক্সপোর্টে কি করে মিনারেল ফুয়েল রয়েছে? আমরা একটু আগেই দেখলাম এই যে মিনারেল ফুয়েলস সেটা কোথায় ছিল, এই মিনারেল ফুয়েলস ইনক্লুডিং অয়েল এটা কোথায় ছিল, এটা তো ছিল আমাদের এই টপ 10 ইম্পোর্টেড আইটেমে। আবার এক্সপোর্টেড আইটেমে এটা কি করে চলে আসলো? দেখো, আমরা যেরকম এই ক্রুড অয়েল নিয়ে আসি, তো আমাদের দেশে বিভিন্ন রিফাইনারিজ রয়েছে যেখান থেকে পেট্রোল, ডিজেল এগুলো প্রডিউস করা হয়, আর বিভিন্ন দেশে কিন্তু আমরা এক্সপোর্ট করে থাকি। আমাদের নেইবারিং কান্ট্রিজ লাইক ভুটান, নেপাল, বাংলাদেশ, মিয়ানমার, তো এই সমস্ত কান্ট্রিতে কিন্তু আমাদের দেশ থেকে এই পেট্রোল, ডিজেল কিন্তু যায়, এক্সপোর্ট আমরা করি। এছাড়াও মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ইজ, আজকের ডেটে দাঁড়িয়ে আমরা ক্রুড অয়েল সব থেকে বেশি এক্সপোর্ট করছি ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান কান্ট্রিজগুলোকে। তোমরা জানো যে রাশিয়া ইউক্রেন একটা ওয়ার চলছে, আর এই ওয়ারের জন্য আমরা জানি যে রাশিয়ার উপর বিভিন্ন স্যাংশনস আনা হয়েছে, যেখানে আজকের ডেটে দাঁড়িয়ে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে যারা একসময় রাশিয়া থেকে অয়েল পারচেস করতো, তারা কিন্তু রাশিয়া থেকে অয়েল পারচেস করছে না। তো রাশিয়া অন দ্য আদার হ্যান্ড ইন্ডিয়াকে কিন্তু খুবই কম দামে এই অয়েল দিচ্ছে। তো আমরা কিন্তু রাশিয়া থেকে সব থেকে বেশি আজকের ডেটে দাঁড়িয়ে ক্রুড অয়েল আমরা কি করে থাকি না, আমরা ইম্পোর্ট করে থাকি। আবার এই যে ক্রুড অয়েল সেটা আমরা আবার এক্সপোর্ট করছি এই ইউরোপিয়ান দেশগুলোতে। তো বোঝা গেল ব্যাপারটা? তো যদি এক্সামে প্রশ্ন দেয় যে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা সব থেকে বেশি ক্রুড অয়েল কোথা থেকে ইম্পোর্ট করি, তাহলে সেক্ষেত্রে আনসার হয়ে যাবে কিন্তু রাশিয়া। ঠিক আছে, রাশিয়ার আগে কোন দেশ ছিল না, রাশিয়ার আগে এটা ছিল হচ্ছে ইরাক থেকে আমরা সব থেকে বেশি ক্রুড অয়েল কিন্তু পারচেস করতাম। আর ইরাকের আগে এটা ছিল হচ্ছে ইরান। তোমরা জানো ইরানের উপর আমেরিকা স্যাংশন এনেছে, যার জন্য ইন্ডিয়া বাধ্য হয়ে আজ ইরান থেকে কিন্তু ক্রুড অয়েল পারচেস
করে না, ঠিক আছে। তো ইরানের জায়গাটা নিয়ে নিয়েছিল ইরাক, আর ইরাকের জায়গাটা এখন বর্তমানে নিয়ে নিয়েছে রাশিয়া। তো আমরা যেরকম এই ক্রুড অয়েল ইম্পোর্ট করছি রাশিয়া থেকে, আবার সেই ক্রুড অয়েলটা আমরা ইউরোপিয়ান কান্ট্রি গুলোকে কিন্তু আমরা এক্সপোর্ট করে থাকি। এছাড়াও আমাদের দেশে বিভিন্ন রিফাইনারিজ রয়েছে যেখানে এই ক্রুড অয়েল থেকে বিভিন্ন যে পেট্রোল ডিজেল এগুলো প্রডিউস করা হয়, ঠিক আছে, যেগুলো কিন্তু বিভিন্ন আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র তাদের কিন্তু আমরা এক্সপোর্ট করে থাকি। এছাড়াও জেমস অ্যান্ড প্রিশিয়াস মেটালস, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জেমস অ্যান্ড প্রিশিয়াস মেটাল, এটাও কিন্তু ছিল ইম্পোর্টেড আইটেমে। তো আমরা আমাদের দেশে যেরকম গোল্ড বেশি প্রডিউস বা উৎপাদন হয় না, তো আমরা কি করি না, যে র গোল্ড মানে গোল্ড বার, সিলভার বার বা বিভিন্ন আনকাটেড আনপলিশ ডায়মন্ড থেকে শুরু করে বিভিন্ন জেমস কিন্তু আমরা আমাদের দেশে ইম্পোর্ট করি। আর আমাদের দেশে এর কাজ কিন্তু খুব ভালো হয়, কাট পলিশ এইসব কাজ কিন্তু আমাদের দেশে খুব ভালো হয়। অনেক এখানে কারিগর রয়েছে বা যা শিল্পী রয়েছে যারা বিভিন্ন এই সোনা থেকে কিন্তু জুয়েলারি বানায়, যেটা বিশ্বের অন্যান্য দেশে যদি বানাতে যাও তাহলে কিন্তু তার কস্ট অনেক কম পড়বে, যেখানে কম খরচে কিন্তু মানে খুব ভালো স্কিলড ওয়ার্কার কিন্তু এখানে পাওয়া যায়। তো এখানে এই জুয়েলারিজগুলো তৈরি হয় আর সেটা কিন্তু বিভিন্ন দেশে আমরা এক্সপোর্টও করে থাকি। তাহলে আমরা এই র আনকাটেড আনপলিশ জেমস বা ডায়মন্ডস যেগুলো আমরা নিয়ে আসি আমাদের দেশে, কাটিং পলিশ থেকে শুরু করে বিভিন্ন অর্নামেন্টস তৈরি হয় যেটা বিভিন্ন দেশে আমরা এক্সপোর্ট করে থাকি। তারপর থার্ড যে এক্সপোর্টেড আইটেম যেটা হচ্ছে মেশিনারি ইনক্লুডিং কম্পিউটার্স 6.6%, অর্গানিক কেমিক্যালস, ভেহিকেলস। আফ্রিকান কান্ট্রিগুলোতে যদি তোমরা যাও তো দেখতে পাবে যে সেখানে কিন্তু বিভিন্ন ইন্ডিয়ান কোম্পানির ভেহিকেলস রয়েছে, টু হুইলার থেকে ফোর হুইলার, টাটা, মাহিন্দ্রা থেকে শুরু করে বিভিন্ন যে টু হুইলার, বাজাজের টু হুইলার তোমরা ওখানে পেয়ে যাবে, টিভিএস পেয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ভেহিকেলস সেগুলোও কিন্তু আমরা কি করে থাকি, এক্সপোর্ট, টপ 10 এক্সপোর্টেড আইটেমের মধ্যে 5 নম্বরে রয়েছে। তারপর ফার্মাসিউটিক্যাল, ইলেকট্রিক্যাল মেশিনারি, ইকুইপমেন্ট, আয়রন, স্টিল, ক্লোদিং, অ্যাক্সেসরিজ, নট নিচ অর ক্রোচেট ক্লোদিং। তাহলে নিট অর ক্রোচেট ক্লোদিং মানে হচ্ছে যেগুলো বুনন করা হয় বা বলতে পারো যে হ্যান্ডলুমস, এই জিনিসগুলো, ঠিক আছে। তো আমাদের যে হ্যান্ডলুমস তার কিন্তু বাইরের মার্কেটে একটা ভালো রকম ডিমান্ড রয়েছে, ঠিক আছে। তো 10 নাম্বারে কিন্তু দেখতে পাচ্ছ নিট অর ক্রোচেট ক্লোদিং অ্যাক্সেসরিজ রয়েছে, যেটা টোটাল এক্সপোর্টের 2.5%। তো এইখানে যে পার্সেন্টেজগুলো রয়েছে এটা কিন্তু সবসময় এরকম থাকে না, চেঞ্জেস হয়, ঠিক আছে। বাট দ্য থিং ইজ আমরা এখানে একটা জাস্ট আইডিয়া পাওয়ার জন্য কিন্তু আমি তোমাদের এই জিনিসটা মেনশন করেছি। তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের দেশের টপ 10 ইম্পোর্টেড অ্যান্ড এক্সপোর্টেড আইটেম, ঠিক আছে। তাহলে আমরা ইম্পোর্টে যে টাকাটা স্পেন্ড করছি সেটা কিন্তু অনেকটাই বেশি যতটা না আমরা এক্সপোর্ট করে আর্ন করছি, তো এই জিনিসটা মনে রাখবে। আর যার জন্য আমাদের যে বিওটি, ব্যালেন্স অফ ট্রেড কি হয়ে যাচ্ছে, আমাদের ব্যালেন্স অফ ট্রেড হয়ে যাচ্ছে নেগেটিভ, আর যেটাকে আমরা বলি ইকোনমিক্সের ভাষায় কি না, ট্রেড ডেফিসিট, ঠিক আছে। সেটাকে আমরা কি বলি, ট্রেড ডেফিসিট, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে যে আমাদের যে ট্রেড ডেফিসিট এটার পেছনে যে কারণ সেটা হচ্ছে ইম্পোর্টে কিন্তু আমরা বেশি টাকা স্পেন্ড করি, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা দেখে নিলাম, টপ 10 ইম্পোর্টেড আইটেম অ্যান্ড এক্সপোর্টেড আইটেম। তাহলে আমরা আবারও চলে যাই স্ট্রাকচারে। তাহলে কারেন্ট অ্যাকাউন্টের স্ট্রাকচারে আমরা দেখছি কি না, আমরা দেখছি যে কারেন্ট অ্যাকাউন্টের যে স্ট্রাকচার রয়েছে সেখানে ভিজিবল সেটা নেগেটিভ। এবার আমরা আসি ইনভিজিবলে আমরা দেখছি সার্ভিস, ইনকাম অ্যান্ড ট্রান্সফার। তো ট্রান্সফারের ক্ষেত্রে তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছি যে রেমিটেন্স, ঠিক আছে, রেমিটেন্স রিসিপ্টে ইন্ডিয়া ইজ নাম্বার ওয়ান, ঠিক আছে। রেমিটেন্স রিসিপ্টে ইন্ডিয়া ইজ নাম্বার ওয়ান, ঠিক আছে। তো এই জিনিসটা সম্পর্কিত একটা তথ্য আমি তোমাদের দিয়ে থাকি, কারণ ইন্ডিয়াতে অ্যাজ আ রেমিটেন্স রিসিপ্ট ইন্ডিয়াতে কিন্তু প্রচুর টাকা কিন্তু আমাদের দেশে আসে, ঠিক আছে। তো ইন্ডিয়ার যদি আমরা দেখি র্যাঙ্কিং, তাহলে ফার্স্ট, সেকেন্ড রয়েছে মনে রাখবে, সেকেন্ডে রয়েছে হচ্ছে এখানে মেক্সিকো, আর থার্ড রয়েছে কিন্তু চায়না, ঠিক আছে। আর তার সম্পর্কিত যে একটা রিপোর্ট সেটা পাবলিশ করেছে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে। তাহলে এই সম্পর্কিত একটা তথ্য তোমরা চাইলে নোট ডাউন করতে পারো যে ইন্ডিয়া অন রেমিটেন্স রিসিপ্ট, ইন্ডিয়া অন রেমিটেন্স রিসিপ্ট,
রেমিটেন্স রিসিপ্ট। ঠিক আছে, তাহলে একটা জিনিস মনে রাখবে যে ইন্ডিয়া রেমিটেন্স রিসিপ্টে কি নাম্বার 1। ঠিক আছে, তাহলে এই যে রিপোর্টটা সেটা কে প্রকাশ করে না ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের প্রকাশিত রেমিটেন্স রিসিপ্ট মানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রকাশিত যে একটা রিপোর্ট, তো সেই রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার যে রেমিটেন্স রিসিপ্ট সেটা কি না 1 নম্বর হতে 1 নম্বর, যেখানে আমরা জানি যে ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট, রিপোর্টটার নাম হচ্ছে ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট, যেটা প্রকাশ করেছে কে 2024 ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট। এটা মূলত প্রকাশ করে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট, তো তার এই যে রিপোর্ট অনুযায়ী আমরা জানি যে ইন্ডিয়া রেমিটেন্স রিসিপ্টে কিন্তু নাম্বার 1। ঠিক আছে, ইন্ডিয়া রেমিটেন্স রিসিপ্টে হচ্ছে নাম্বার 1। তাহলে 2022-এর যে পরিসংখ্যান, 2022-এর পরিসংখ্যান অনুযায়ী যদি আমরা বলি যে ইন্ডিয়া রিসিভড 111 billion USD USD 100 billion in 2022. India received 111 billion in 2002 as remittance রিসিপ্ট। ঠিক আছে, ইন্ডিয়ার পরেই যে কান্ট্রি রয়েছে সেটাকে না মেক্সিকো, সেকেন্ড পজিশনে রয়েছে হচ্ছে। তাহলে ফার্স্ট পজিশনে হচ্ছে ইন্ডিয়া, সেকেন্ড পজিশনে রয়েছে মেক্সিকো। মেক্সিকোর যদি আমরা রেমিটেন্স রিসিপ্ট দেখি তাহলে USD 61.1 বিলিয়ন, 61.1 বিলিয়ন। তারপরে থার্ড পজিশনে রয়েছে চায়না, উইথ 51 বিলিয়ন USD, 51 বিলিয়ন USD। ঠিক আছে, তারপরে রয়েছে ফিলিপিন্স, PHILIPPINES, ফিলিপিন্সের রেমিটেন্স রিসিপ্ট হচ্ছে USD 38.05 বিলিয়ন। আর তারপর রয়েছে ফ্রান্স, 30.04 বিলিয়ন। ঠিক আছে, তাহলে দিজ আর দ্য টপ 5 নেশনস ইন দ্য ওয়ার্ল্ড আমরা রেমিটেন্স রিসিপ্টের ওপর বেস করে কিন্তু বলতে পারি। তাহলে ইন্ডিয়া অ্যাজ পার দ্য ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট আমরা কি দেখলাম যে না রেমিটেন্স রিসিপ্টে ইন্ডিয়া ইজ নাম্বার 1, তাহলে ইন্ডিয়ার রেমিটেন্স রিসিপ্ট ইজ মোর দ্যান 100 বিলিয়ন, যেখানে মেক্সিকো যেটা সেকেন্ড পজিশনে রয়েছে 61.1 বিলিয়ন USD, চায়না 51 বিলিয়ন USD, ফিলিপিন্স 38.05 বিলিয়ন USD, ফ্রান্স 30.04 বিলিয়ন USD। ঠিক আছে, তাহলে এই জিনিসটাও কিন্তু তোমরা মনে রাখবে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। ক্লিয়ার তো সবার, বোঝা গেল? তো চলো এবার দেখে নিই নেক্সট পার্ট। তাহলে আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে নেক্সট পার্ট আমরা দেখব, এক মিনিট।
ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে কারেন্ট অ্যাকাউন্ট আমরা বুঝে নিলাম। এবার আমরা যেটা ডিসকাস করব সেটা কি, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে ইনভেস্টমেন্ট। এখানে যে ইনভেস্টমেন্ট সেটা দু ধরনের, একটা হচ্ছে এফডিআই আর একটা হচ্ছে এফআইআই। ঠিক আছে, এফডিআই এর ফুল ফর্ম, এফডিআই এর ফুল ফর্ম কি মনে রাখবে, এফডিআই এর ফুল ফর্ম হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আর এফআইআই এর ফুল ফর্ম হচ্ছে, এফআইআই এর ফুল ফর্ম হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। তাহলে আমাদের দেশে আমরা জানি যে বাইরের থেকে যারা ইনভেস্টমেন্ট নিয়ে আসছে বা যারা বাইরের থেকে ইনভেস্ট করছে, তো সেটা আমাদের জন্য কি এফডিআই বা এফআইআই। এবার এই এফডিআই আর এফআইআই এর মধ্যে পার্থক্য কি সেটা আমি তোমাদের পরে ডিসকাস করছি। তো সবার আগে দেখে নিই যে আমাদের দেশে বাইরের যে লোকেরা তারা ইনভেস্ট বেশি করছে না আমাদের দেশের লোক বাইরের দেশে বেশি ইনভেস্ট করছে। তাহলে আমাদের দেশের লোক যদি বাইরের দেশে ইনভেস্ট করে তাহলে সেটা হচ্ছে সে দেশের জন্য এফডিআই বা এফআইআই, আর এটার ইম্প্যাক্টটা হয়ে যাবে নেগেটিভ। আবার বাইরের দেশের লোক যদি আমাদের দেশে ইনভেস্ট করে তাহলে তার ইম্প্যাক্টটা কি হয়ে যাবে, না তার ইম্প্যাক্টটা হয়ে যাবে পজিটিভ। তাহলে এখানে ইনভেস্টমেন্ট যদি আমরা দেখি তাহলে আমাদের দেশে বাইরের দেশের ইনভেস্টমেন্ট কিন্তু বেশি অ্যাজ আ এফডিআই এফআইআই, তাহলে এটা হয়ে যাবে পজিটিভ। মানে তুলনামূলকভাবে আমাদের দেশের লোক কিন্তু কম ইনভেস্ট করছে বাইরে, বাইরের দেশের কিন্তু ইনভেস্টমেন্ট আমাদের দেশে বেশি, আর এই জন্য ইনভেস্টমেন্টটা কি না এই ইনভেস্টমেন্টটা কিন্তু পজিটিভ। বোঝা গেল? ক্লিয়ার? এটা ক্লিয়ার তো সবার? তাহলে আমরা ইনভেস্টমেন্ট কি দেখছি না পজিটিভ, আর এর জন্যই কিন্তু আমরা কারেন্ট অ্যাকাউন্টে ইনকামটা নেগেটিভ পাচ্ছি, কারণ যেহেতু ইনভেস্টমেন্ট এখানে বেশি তো অ্যাজ আ ইনকাম প্রফিট ইন্টারেস্ট ডিভিডেন্ড টাকা আবার বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এফডিআই এফআইআই এর মধ্যে পার্থক্য কি সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে ইনভেস্টমেন্ট পজিটিভ। তারপর নেক্সট আমরা এটা যেটা দেখছি সেটা হচ্ছে লোন। লোন এখানে দু ধরনের, একটা হচ্ছে সোভারেন আর একটা হচ্ছে কমার্শিয়াল। সোভারেন মানে আমাদের দেশ বিভিন্ন সময় বিভিন্ন মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিভিন্ন দেশ থেকে কিন্তু ফান্ডিং নিয়ে আসে, ঠিক আছে, বা লোনে টাকা নিয়ে আসে, তো সেটা হচ্ছে সোভারেন বরোয়িং। আর কমার্শিয়াল বরোয়িং হচ্ছে বিভিন্ন বিজনেসেস তারা যদি বাইরের দেশের ব্যাংক বা ইনস্টিটিউশনস থেকে টাকা নিয়ে আসে অ্যাজ আ লোন। ঠিক আছে, তো সেরকমই আমাদের দেশের সরকারও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশকে লোনের টাকা দিয়েও থাকে, যদি টাকা দিচ্ছে তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে, তো সেরকমই আমরা দেখছি যে বিভিন্ন বাইরের সংস্থা আমাদের দেশের থেকে কিন্তু বিদেশের ব্যাংক বা বিভিন্ন ইনস্টিটিউশনস থেকে কিন্তু টাকা লোনেও নিয়ে থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু এটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে কোনটা বেশি হয়, আমরা বেশি লোনে টাকা নিচ্ছি না আমরা বেশি লোনে টাকা দিচ্ছি? তাহলে সেক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের দেশে কিন্তু বরোয়িং বেশি, আর এই জন্য কিন্তু পজিটিভ। তাহলে আমরা কিন্তু লোনে টাকা বেশি নিচ্ছি, তার ইম্প্যাক্টটা কি হচ্ছে সেটা আলাদা ব্যাপার। আমাদের দেশে অ্যাজ এ লোন টাকা আসছে, তো সেই জন্য ক্যাপিটাল অ্যাকাউন্টে এটা পজিটিভ। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, অনেকেই এখানে কনফিউজ হয়ে যাবে, আচ্ছা লোনে টাকা নিচ্ছি তো কি করে পজিটিভ হয়? না, টাকাটা অ্যাজ আ লোন আসছে তো সেটা কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্টে পজিটিভ, বাট এর ইম্প্যাক্টটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে নেগেটিভ হচ্ছে। কোথায়? না অ্যাজ আ ইন্টারেস্ট টাকা বেরিয়ে যাচ্ছে, যে লোনের জন্য ইন্টারেস্ট পে করতে হচ্ছে টাকা বেরিয়ে যাচ্ছে, সেটার ইম্প্যাক্টটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে পড়ছে, ক্যাপিটাল অ্যাকাউন্টে এটা পজিটিভ। বোঝা গেল? ঠিক আছে, তাহলে লোনটা কি পজিটিভ। এবার আসি ব্যাংকিং ক্যাপিটাল। ব্যাংকিং ক্যাপিটাল মানে হচ্ছে আমাদের দেশের যে বিভিন্ন ব্যাংক, সেখানে বাইরের দেশের লোকের ব্যাংক অ্যাকাউন্ট, সেরকমই আমাদের দেশের সিটিজেন তাদের বাইরের দেশের ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট। এখানে এফসিএনআরটাকেও কিন্তু আমরা নেব। এফসিএনআর স্ট্যান্ডস ফর ফরেন কারেন্সি নন রেসিডেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট হয়, যেটা তোমাদের টাইপস অফ অ্যাকাউন্ট বা ব্যাংকিং যখন পড়াবো তখন তোমাদের ডিসকাস করবো, যেরকম এনআরও অ্যাকাউন্ট হয়, এনআরই অ্যাকাউন্ট হয়, এফসিএনআর অ্যাকাউন্ট হয়, মানে ফরেন কারেন্সি নন রেসিডেন্ট অ্যাকাউন্ট এফসিএনআর এর ফুল ফর্ম। এছাড়া এনআরও অ্যাকাউন্ট, এনআরই অ্যাকাউন্ট, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, এখানে যেটা অর্ডিনারি অ্যাকাউন্ট হয়, ঠিক আছে, একটা হয় এনআরও অর্ডিনারি আর একটা হচ্ছে এনআরই এক্সটার্নাল।
ঠিক আছে। তো এই বিভিন্ন যে পার্থক্য অ্যাকাউন্টগুলোর মধ্যে, যে এনআরই, এনআরও, এফসিএনআর, তো সেগুলো আমি আজকে তো ডিসকাস করব না, ব্যাংকিং যখন পড়াবো তখন ডিসকাস করব। মূলত এখানে তোমরা মনে রাখবে যে বাইরের দেশের লোক যারা আমাদের ইন্ডিয়ান ব্যাংকে টাকা রাখছে সেটা দেখা হচ্ছে, তো সেরকমই আমাদের দেশের লোক যদি বাইরের দেশে টাকা রেখে থাকে, বাইরের দেশের ব্যাংকে টাকা রেখে থাকে, সেটাকেও কিন্তু এখানে দেখা হচ্ছে। তো আমাদের দেশের লোক যদি বাইরের দেশের ব্যাংকে টাকা রেখে থাকে, তার ইম্প্যাক্টটা ক্যাপিটাল অ্যাকাউন্টে হয়ে যাবে নেগেটিভ, কারণ দেশ থেকে টাকা বাইরের দেশে যাচ্ছে। আবার বাইরের দেশের লোক যদি আমাদের দেশে টাকা রাখে, তাহলে সেটা হয়ে যাবে পজিটিভ। তাহলে এটা পজিটিভ না নেগেটিভ? তো দেখো, তোমরা সকলেই জানো যে আমাদের দেশের প্রচুর লোক এরকম রয়েছে যারা বাইরের দেশের ব্যাংকে টাকা রাখে, যেখানে সুইস ব্যাংক এই টার্মটা তোমরা অনেক সময় শুনে থাকো। সুইস ব্যাংক কিন্তু পার্টিকুলার কোনো একটা ব্যাংক নয়, সুইজারল্যান্ডের মধ্যে যে সমস্ত ব্যাংক রয়েছে তাদেরকে জয়েন্টলি বলা হচ্ছে সুইস ব্যাংক, ঠিক আছে। আমরা জানি যে আমাদের দেশের বিভিন্ন লোক যাদের কিন্তু এই সুইস ব্যাংকে তারা কিন্তু টাকা রাখতে পছন্দ করে। কেন কি সেগুলো আমরা তো এখানে ডিসকাস করব না। তো প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, তাহলে এই ব্যাংকিং ক্যাপিটালটা নেগেটিভ হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু পজিটিভে রয়েছে। কেন পজিটিভে রয়েছে? কারণ গভর্নমেন্টের কাছে এই তথ্যটাই নেই যে অ্যাকচুয়ালি কত টাকা বাইরের দেশের ব্যাংকগুলোতে রয়েছে, ঠিক আছে। তো যতটা গভর্নমেন্টের কাছে ইনফরমেশন রয়েছে তার হিসেবে যদি আমরা দেখি, তাহলে বাইরের দেশের লোকেদের ব্যাংকে আমাদের দেশের ব্যাংকের টাকার পরিমাণ বেশি দেখায়। তো সেই জন্য থিওরিটিক্যালি ইট ইজ পজিটিভ, বাট প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, তাহলে এটা কিন্তু নেগেটিভ হওয়ার কথা। কিন্তু গভর্নমেন্টের কাছে এই তথ্যটাই নেই, যে তথ্যটা রয়েছে তার হিসেবে বেস করে যখন আমরা দেখছি, তাহলে ব্যাংকিং ক্যাপিটালটা হয়ে যাচ্ছে পজিটিভ। এবার আসি আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের তিনটে কম্পোনেন্টই পজিটিভ, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট ওভারঅল কি হয়ে যাচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে। ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হয়ে যাচ্ছে? ওভারঅল ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে পজিটিভ। বোঝা গেল? ক্লিয়ার? তো এবার এই ক্যাপিটাল অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্টকে যদি আমরা অ্যাড করি, তাহলে ওভারঅল কি পাবো না? তোমরা বলবে আবারও যে স্যার জিরো হয়ে যাবে বা নিউট্রাল হয়ে যাবে। তো এরকমটা নয়, একটা পার্ট এখানে আমরা ভ্যালুটা দেখছি। যদি কারেন্ট অ্যাকাউন্টের ভ্যালু বেশি হয় তাহলে নেগেটিভ, ক্যাপিটাল অ্যাকাউন্টের ভ্যালু বেশি হয় তাহলে পজিটিভ। তাহলে এখানে বর্তমান সিনারিও অনুযায়ী যদি আমরা বলি, তাহলে এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট ইজ গ্রেটার দ্যান কারেন্ট অ্যাকাউন্ট, আর ওভারঅল বিওপি যেটা সেটা হয়ে যাচ্ছে পজিটিভ। ওভারঅল বিওপি কি হয়ে যাচ্ছে? ওভারঅল হয়ে যাচ্ছে পজিটিভ। এটা নেগেটিভও হতে পারে। যদি বিওপি নেগেটিভ হয় তার ইম্প্যাক্টটা কি হবে, বিওপি যদি পজিটিভ হয় তার ইম্প্যাক্টটা কি হবে, এই জিনিসটা এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বিওপি যদি পজিটিভ হয় তার মানে হচ্ছে রুপি উইল অ্যাপ্রিসিয়েট। আমরা জানি যে ফরেক্স মার্কেটে রুপির ভ্যালু কি হবে না? বাড়বে। বিওপি যদি নেগেটিভ হয় তাহলে রুপি উইল ডেপ্রিসিয়েট, তাহলে রুপির ভ্যালুটা কিন্তু কমবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে আবার যে স্যার এই আমাদের মানি ভ্যালু বা আমাদের রুপিস তার ভ্যালু বাড়া বা কমার সাথে এই বিওপি পজিটিভ বা নেগেটিভ হওয়ার সাথে এই রুপির ভ্যালু বাড়া বা কমা কিভাবে ডিপেন্ড করছে? তো দেখো, বিওপি পজিটিভ মানে আমরা দেখছি ইনভেস্টমেন্ট আসছে। তাহলে যখন কোনো দেশ থেকে ইনভেস্টমেন্ট আসে, তাহলে সেই দেশের কারেন্সি তো ডিরেক্ট আমার দেশে ইনভেস্ট হচ্ছে না। তো তারা কি করছে? ফরেক্স মার্কেট থেকে তারা তাদের কারেন্সি এক্সচেঞ্জ করে ইন্ডিয়ান কারেন্সি নিচ্ছে, আর সেটাই ইনভেস্ট হচ্ছে আমাদের দেশে। বোঝা গেল? তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে অটোমেটিক্যালি আমার দেশের কারেন্সির চাহিদা বাড়বে, আর যে জিনিসের চাহিদা বেশি তার ভ্যালু বেশি। তাহলে রুপি উইল অ্যাপ্রিসিয়েট, রুপি কিন্তু ধীরে ধীরে অ্যাপ্রিসিয়েট করবে। অন দ্য আদার হ্যান্ড, যদি বিওপি নেগেটিভ হয় রুপি উইল ডেপ্রিসিয়েট। কীরকম? কারণ বিওপি নেগেটিভ হওয়ার মানে কি? ইনভেস্টমেন্ট আসছে না বা আমরা বেশি এক্সপোর্ট করতে পারছি না। যখন আমরা এক্সপোর্ট করছি কোনো কিছু, তোমার থেকে যখন কেউ কিছু কিনবে তোমার দেশের টাকাই তোমাকে পে করবে, তাহলে তাকে কি করতে হবে? এক্সচেঞ্জ করতে হবে তার দেশের কারেন্সি। বোঝা গেল ব্যাপারটা? তো এবার বিওপি যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে তার মানেটা এটাই যে আমরা এক্সপোর্ট করছি না বা আমাদের দেশে ইনভেস্টমেন্ট আসছে না। তার মানে ফরেক্স মার্কেটে আমাদের ইন্ডিয়ান রুপিস পড়ে রয়েছে, যার কোনো ডিমান্ড নেই, যার কোনো কি না ডিমান্ড নেই। তাহলে যে জিনিসের ডিমান্ড নেই তার ভ্যালু কি হবে? আস্তে আস্তে ফল করবে। বোঝা গেল? তাহলে যদি ইনভেস্টমেন্ট আসে তাহলে রুপি উইল অ্যাপ্রিসিয়েট, আর তার মানে বিওপি যখন পজিটিভ তার মানে রুপি ভ্যালুটা বাড়বে, যদি নেগেটিভ হয় তাহলে রুপির ভ্যালুটা কমবে। তো এরকম সময়ে আরবিআই এর একটা রোল থাকে। আরবিআই কি করে? তার যে ফরেক্স রিজার্ভ রয়েছে, শুধু আরবিআই নয়, বিভিন্ন দেশের যে সেন্ট্রাল ব্যাংক তাদের কাছে কিন্তু ফরেক্স রিজার্ভ রয়েছে। মানে ফরেক্স মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ।
ফোরেক্স মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, FOREX শর্টে আমরা বলি ফোরেক্স। ফোরেক্স মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। তাহলে সেই দেশ তার ফোরেক্স রিজার্ভ থেকে বা সেই দেশের সেন্ট্রাল ব্যাংক সেই তার ফোরেক্স রিজার্ভ থেকে কি করবে, যে ডলার মার্কেটে ছেড়ে এক্সেস রুপিটাকে কি করবে না ড্রেন আউট করে নেবে, বা এই এক্সেস রুপিটাকে কিনে নেবে যাতে একটা তার ডিমান্ড ক্রিয়েট হয় আর তার সাথে সাথে ভ্যালুটা আবার অ্যাপ্রিসিয়েট করে। ঠিক আছে, তাহলে আমাদের দেশের যে এক্সচেঞ্জ রেট সেটা কিন্তু ম্যানেজ ফ্লোটিং, যেটা কিন্তু গভর্নমেন্ট ডিসাইড করে না, ম্যানেজ ফ্লোটিং, যেটা এই ফরেক্স মার্কেটের ওপর কিন্তু ডিপেন্ড করে। তাহলে বিওপি যদি নেগেটিভ হয় তাহলে রুপির ভ্যালু কি হবে, ডেপ্রিশিয়েট করবে, রুপির ভ্যালু কি হবে, ডেপ্রিশিয়েট করবে। অন দ্য আদার হ্যান্ড যদি বিওপি যদি পজিটিভ হয় রুপি উইল অ্যাপ্রিশিয়েট। তো বিওপি ধরো নেগেটিভে রয়েছে আর আমাদের ফরেক্স রিজার্ভে অতটাও ফান্ড নেই যেটা দিয়ে আমরা এটাকে পজিটিভ করতে পারি বা এটাকে এই সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি। তো এই সময়টাকে বলা হয় বিওপি ক্রাইসিস, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। তাহলে এই সময়টাকে কি বলা হয়, এই সময়টাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। কি বলা হচ্ছে, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। ঠিক আছে, তাহলে চলো আমরা এই জিনিসটা দেখি। তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস বলতে আমরা কি বুঝছি, না বিওপি হচ্ছে আমাদের নেগেটিভ আর আমাদের ফরেক্স রিজার্ভে অতটাও টাকা নেই যেটা দিয়ে আমরা এই জিনিসটাকে পজিটিভ করতে পারবো। 1991 ইজ দ্য ইয়ার যেখানে আমাদের দেশে একটা এরকমই ইকোনমিক ক্রাইসিস সিচুয়েশন অ্যারাইজ করেছিল, যেখানে আমাদের বৈদেশিক মুদ্রা ভান্ডারে শুধুমাত্র 1 বিলিয়ন ইউএসডি ছিল। আজকে যদি আমরা দেখি তো ইট ইজ অ্যারাউন্ড 600 বিলিয়ন বা মোর দ্যান 600 বিলিয়নও হতে পারে। ঠিক আছে, এটা ডে টু ডে চেঞ্জেস হয়। ঠিক আছে, তাহলে আজকে আমাদের যদি র্যাঙ্কিং দেখি ফরেক্স রিজার্ভ অনুযায়ী, তো ইন্ডিয়া হ্যাজ দ্য 4th লার্জেস্ট ফরেক্স রিজার্ভ। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 4। ঠিক আছে, সব থেকে বেশি ফরেক্স রিজার্ভ রয়েছে চায়নার কাছে। ঠিক আছে, তাহলে বিওপি ক্রাইসিস হচ্ছে সেই সিচুয়েশনটা যখন এই বিওপি নেগেটিভে রয়েছে, যেখানে রুপির ভ্যালু কি হবে, ডেপ্রিশিয়েট করবে। তো মার্কেটে তখন কি করবে আরবিআই, যেটা আমাদের ফরেক্স রিজার্ভ থেকে এক্সেস ডলার ছেড়ে ডলার ছেড়ে সেই এক্সেস রুপিটাকে ড্রেন আউট করে নেবে যাতে এর ভ্যালুটা বজায় থাকে। ঠিক আছে, তো এটাকেই বলা হচ্ছে ফরেক্স রিজিম। ফরেক্স রিজিম যেটাকে কি করছে, এই ফরেক্স রিজিমটাকে কিন্তু আরবিআই কন্ট্রোল করে থাকে, আরবিআই কন্ট্রোল করে থাকে। যখন আমাদের কাছে অ্যাডিকুয়েট ফরেক্স রিজার্ভ থাকবে না সেই সিচুয়েশনটাকে আমরা বলি ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। আর এরকম ক্রাইসিস সিচুয়েশনে আইএমএফ কান্ট্রিকে এসডিআর দিয়ে হেল্প করে। কি দিয়ে হেল্প করে, এসডিআর। এসডিআর এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। কি দিয়ে হেল্প করে, এসডিআর, দ্যাট ইজ স্পেশাল ড্রয়িং রাইটস। আর স্পেশাল ড্রয়িং রাইটসে মূলত 5টা কারেন্সির সহাবস্থান আমরা দেখতে পাই, ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন, ইউয়ান। সর্বশেষ যেই কারেন্সি যেটা অ্যাড হয়েছে এসডিআর এর বাস্কেটে সেটা হচ্ছে ইউয়ান, যেটা চায়নার কারেন্সি 2016-তে ইনক্লুড হয়েছে। ঠিক আছে, তাহলে কান্ট্রিকে এই হেল্পটা কিন্তু করে আইএমএফ, তখন সেই কারেন্সিগুলো ইউজ করে কান্ট্রি সেই সিচুয়েশনটা থেকে কিন্তু নিজেকে বাঁচাতে পারে। ঠিক আছে, তো সেই জন্য কান্ট্রি এই এসডিআর আইএমএফ এর কাছে গচ্ছিত রাখে। ঠিক আছে, আইএমএফ এর কাছে এই কারেন্সি মানে এই এসডিআর কিন্তু গচ্ছিত রাখে। কতটা গচ্ছিত রাখবে সেটা ডিপেন্ড করছে তার ইকোনমি সাইজের ওপর। ঠিক আছে, কতটা ডিপেন্ড করছে সেটা ডিপেন্ড করে, কতটা সে রাখবে সেটা ডিপেন্ড করে কার ওপর, যে না সেটা ডিপেন্ড করে হচ্ছে তার ইকোনমি সাইজের ওপর। তাহলে প্রত্যেকটা আইএমএফ এর মেম্বার কান্ট্রি এই এসডিআর আইএমএফ এর কাছে রাখছে। ঠিক আছে, এবার এসডিআর এ যদি কোনো দেশের কারেন্সি, এবার বলবে যে এই 5টা কারেন্সি কেন, দিস আর দ্য মোস্ট ট্রেডেড কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে বেশি ট্রেড এই কারেন্সি দিয়েই হয়। এবার আমরাও চাই আমাদের দেশের কারেন্সি এই এসডিআর এ ইনক্লুড হয়ে যাক। ঠিক আছে, তো তার জন্য অনেক কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, যেরকম একটা ভালো প্রোগ্রেস রেট মেনটেন করতে হয় অনেক বছর ধরে। ঠিক আছে, আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে যাতে সব থেকে বেশি ট্রেড আমাদের কারেন্সি দিয়ে হয়। ঠিক আছে, তো সেই জন্যই আমরা দেখি প্রায়শই গভর্নমেন্ট একটা কথা বলে থাকে আত্মনির্ভর হতে বা আত্মনির্ভর ভারত। কারণ কি না, আমাদের এই যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা বেশি হওয়ার জন্য কি হতে পারে, যে এই বিওপি ক্রাইসিস কিন্তু ইন ফিউচারে হতে পারে। তাহলে আমরা যদি ইম্পোর্ট সাবস্টিটিউট করি, যেখানে আমরা ইম্পোর্টের ওপর ডিপেন্ডেন্সি কমাবো, এক্সপোর্ট বাড়াবো বা আমাদের দেশের প্রোডাকশন বাড়াবো, ঠিক আছে, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা সিএডিকে কমাতে পারি, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটাকে কমাতে পারি, আর ডিপেন্ডেন্সিও কমবে। আর যেখানে এক্সপোর্ট যখন বাড়বে তো অটোমেটিক্যালি আমাদের কারেন্সি দিয়ে ট্রেড বাড়বে। ঠিক আছে, তো এটাও একটা কন্ডিশন। আর আরও একটা কন্ডিশন হচ্ছে যে কান্ট্রিকে কি না, কান্ট্রি কখনোই ফিক্সড
এক্সচেঞ্জে যাবে না, কান্ট্রি সবসময় তার এক্সচেঞ্জ রেটটাকে ফ্লোটিং রাখবে। গভর্নমেন্ট চাইলে কিন্তু এই এক্সচেঞ্জটাকে ফিক্স করতেই পারে। সেক্ষেত্রে আমরা বলবো রিভ্যালুয়েশন আর ডিভ্যালুয়েশন, যখন গভর্নমেন্ট ডিসাইড করছে এক্সচেঞ্জ রেট সেটা হচ্ছে রিভ্যালুয়েশন, আর বা ডিভ্যালুয়েশন যখন গভর্নমেন্ট ডিভ্যালুয়েট করে, ঠিক আছে। আর মার্কেটের ওপর বেস করে যখন হয় সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন আর ডেপ্রিসিয়েশন। তো যাই হোক, আমরাও চাই আমাদের HDR এ আমাদের কারেন্সি ইনক্লুড হোক, বাট এখনো পর্যন্ত 5টা কারেন্সি কিন্তু ইনক্লুড রয়েছে। HDR এ যদি কারেন্সি ইনক্লুড হয় তো গ্লোবালি সেই দেশের কারেন্সির অ্যাকসেপ্টেন্স বেড়ে যায়। কারণ কি, প্রত্যেকটা কান্ট্রিকেই কিন্তু এই HDR রাখতে হয়, ঠিক আছে। তো তার জন্য বাই এনি মিনস এই কারেন্সিগুলো কিন্তু তাদেরকে আর্ন করতে হবে। তো আমাদের কারেন্সি যদি HDR এ ইনক্লুড হয়ে যায় তো তখন অন্যান্য কান্ট্রি কিন্তু ডিরেক্টলি অ্যাকসেপ্ট করতে পারে যে হ্যাঁ তোমরা ইন্ডিয়ান কারেন্সিতে পেমেন্ট করতে পারো। ধরো আমরা ইরাক থেকে অয়েল পারচেস করছি, আমরা চাইলে US ডলার দিয়ে কিন্তু পেমেন্ট করতেই পারি। আমরা সৌদি থেকে অয়েল পারচেস করছি, আমরা কিন্তু US ডলার দিয়ে যদি পে করি তারা কিন্তু ইজিলি সেই পেমেন্টটাকে অ্যাকসেপ্ট করে নেবে, কারণ ডলার ইজ দ্য মোস্ট ট্রেডেড কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড। এর গ্লোবালি অ্যাকসেপ্টেন্স বেশি, আর ডলারকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডও দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, সেই সম্পর্কিত তথ্য নিয়ে আমি একটা ভিডিও ইন ফিউচার নিশ্চয়ই নিয়ে আসবো তোমাদের সাথে। কেন ডলারের এতটা ইম্পর্টেন্স, কেন আমেরিকা এত শক্তিশালী একটা ইকোনমি, ঠিক আছে। তো তার পেছনে ডলারের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে, কারণ ডলারকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে। তো যাই হোক, তো আমরা ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস সেই সিচুয়েশনটাকে বলছি যখন বিওপি নেগেটিভ, ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের নেগেটিভ, আর আমাদের কাছে অ্যাডিকুয়েট ফান্ড নেই বা ফরেক্স রিজার্ভ নেই সেটাকে পজিটিভ করার বা নিউট্রালে নিয়ে আসার। তো সেই সময়টাকে বলা হচ্ছে বিওপি ক্রাইসিস। তো ইট ইজ ওয়েন ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস আর ইনসাফিসিয়েন্ট টু ফিনান্স কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। অ্যাজ আ রেজাল্ট গ্রেট ডেপ্রিসিয়েশন অফ কারেন্সি মে occur. To avoid this, CAD should be kept low. তো আমরা জানি যে আমাদের CAD কি এখনো নেগেটিভেই রয়েছে, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। তো এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটাকে যত কমানো যায় ততই কিন্তু কান্ট্রির জন্য বা দেশের জন্য মঙ্গল। তো চলো আদার ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস জেনে নিই। নেক্সট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ফরেক্স। আচ্ছা, তার আগে FDI আর FII তার সম্পর্কিত একটা ক্লিয়ারিফিকেশন আমি দিয়ে দিই যে কোন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে আমরা FDI বলবো আর কোন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে আমরা FII বলবো। অরবিন্দ মায়ারাম প্যানেল তাদের রেকমেন্ডেশন অনুযায়ী আমাদের দেশে মূলত 3 ধরনের কোম্পানি হয়। 1% কোম্পানি, ঠিক আছে, অ্যাজ পার দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013, ঠিক আছে, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, ঠিক আছে। তাহলে 1% কোম্পানি যেখানে সিঙ্গেল ওনার, প্রাইভেট লিমিটেড যেখানে 2 থেকে 200 ওনার হতে পারে, আর পাবলিক লিমিটেড মিনিমাম 7 ম্যাক্সিমাম আনলিমিটেড। আবার এই পাবলিক লিমিটেড কোম্পানি 2 ধরনের হয়, একটা হচ্ছে লিস্টেড আর একটা হচ্ছে আনলিস্টেড। লিস্টেড মানে হচ্ছে যার শেয়ার বা স্টক আমরা স্টক মার্কেটে রেজিস্টার লিস্টেড দেখতে পাই, সেটা BSE হতে পারে, NSE হতে পারে, ঠিক আছে। আর যাদের স্টক বা শেয়ার পাবলিকলি অ্যাভেলেবেল নয়, ঠিক আছে, সেগুলো হচ্ছে আনলিস্টেড কোম্পানি, ঠিক আছে। তাহলে একটা লিস্টেড কোম্পানিতে যদি ফরেন ইনভেস্টমেন্ট 1 বছরে 10% বা তার নিচে হয়, 10%-এর নিচে হয়, তো সেই ইনভেস্টমেন্টটাকে আমরা FII কনসিডার করি। আর যদি সেটা 10% বা তার বেশি হয় তো সেটাকে আমরা FDI কনসিডার করি। আর এনি ইনভেস্টমেন্ট in an unlisted company by a foreign investor irrespective of any percentage is considered as FDI। তাহলে একটা আনলিস্টেড কোম্পানিতে যে কোনো ইনভেস্টমেন্টই, ফরেন ইনভেস্টমেন্টই আমরা FDI কনসিডার করি, বাট একটা লিস্টেড কোম্পানিতে কিন্তু সেটা 10% বা তার বেশি হতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? তো যদি কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। তো চলো দেখে নিই ফরেক্স। ফরেক্স কি? ফরেক্স বলতে আমরা বুঝি ফরেন এক্সচেঞ্জ। তাহলে ফরেন এক্সচেঞ্জটা হচ্ছে একটা প্রসেস যেখানে একটা কারেন্সিকে অন্য দেশের কারেন্সিতে রূপান্তরিত করা হয় বা এক্সচেঞ্জ করা হয়। তাহলে ফরেন এক্সচেঞ্জ ইজ আ প্রসেস অফ চেঞ্জিং ওয়ান কারেন্সি ইনটু অ্যানাদার কারেন্সি ফর ভ্যারাইটি অফ রিজন। বিভিন্ন কারণ হতে পারে, সেটা কমার্স পারপাস হতে পারে, ট্রেড পারপাস হতে পারে, ট্যুরিজম পারপাস হতে পারে। আর এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে এই ফরেক্স যেটা হয় সেটা হচ্ছে ফরেক্স মার্কেটে হয়। তো ট্রেডিং বলতে মূলত আমরা এটাও বুঝি যে যারা অনেকে শেয়ার নিয়ে ট্রেড করে, তো কারেন্সি নিয়েও কিন্তু ট্রেড হয়। ধরো আজকে $1 ইকুয়াল টু 80 রুপিস, তো আমি 80 টাকা দিয়ে $1 কিনে নিলাম। তাহলে যখন $1 ইকুয়াল টু 100 রুপিস হয়ে গেল তো তখন আমি বিক্রি করে দিলাম, তো আমি 20 রুপিস গেইন করে নিলাম, ঠিক আছে। তাহলে এটাকে ফরেক্স ট্রেডিংও বলা হয়। তো ফরেক্স ট্রেডিং টেক্স প্লেস ফরেক্স মার্কেট। দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট ইজ আ গ্লোবাল ডিসেন্ট্রালাইজ মার্কেট ফর দ্য ট্রেডিং অফ কারেন্সিজ। তাহলে এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ, যার কোনো রেগুলেটরি বডি কিন্তু নেই, ঠিক আছে। এই ফরেক্স মার্কেটকে কিন্তু কেউ রেগুলেট করে না,
ঠিক আছে, তাহলে দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট ইজ দ্য গ্লোবাল ডিসেন্ট্রালাইজ মার্কেট ফর ট্রেডিং অফ কারেন্সি। দ্য মার্কেট ডিটারমাইন্স ফরেন এক্সচেঞ্জ রেট, তাহলে এই মার্কেটে কিন্তু ডিটারমাইন করে এই এক্সচেঞ্জ রেট, ঠিক আছে, ফর এভরি কান্ট্রি কারেন্সি, ফর এভরি কারেন্সি ইট ইনক্লুডস অল অ্যাসপেক্টস অফ বাইং সেলিং এক্সচেঞ্জিং কারেন্সিজ অ্যাট কারেন্ট অর ডিটারমাইন প্রাইসেস। ঠিক আছে, তো যাই হোক, তো এটাকেই আমরা বলছি ফরেন এক্সচেঞ্জ। এবার আমরা যেটা দেখবো যে আমাদের দেশের যে ফরেক্স রিজার্ভ তার কম্পোনেন্ট কি, আমাদের দেশের ফরেক্স রিজার্ভে কি কি রাখা হয়, খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। তো আমাদের দেশের ফরেক্স রিজার্ভে সবার প্রথমে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এফসিএ বা ফরেন কারেন্সি অ্যাসেট। কি দেখতে পাই না, ফরেন কারেন্সি অ্যাসেটস, যেখানে বিভিন্ন দেশের কারেন্সি রাখা হয়, তার কম্পোজিশন কি, সব থেকে বেশি কি কোন দেশের কারেন্সি থাকে, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখব। তারপর যেটা দেখতে পারি সেটা হচ্ছে গোল্ড। তারপর দেখতে পাচ্ছি স্পেশাল ড্রয়িং রাইটস, যেটা আমি উল্লেখ করলাম আইএমএফ, ঠিক আছে। এছাড়াও আরটিপি, আরটিপি হচ্ছে রিজার্ভ ট্রান্স পজিশন, আরটিপি মানে হচ্ছে রিজার্ভ TRANCHE ট্রান্স পজিশন, যেটা আইএমএফ এর কাছে প্রত্যেকটা কান্ট্রিকে একটা এসডিআর জমা করতে হয়, যেটা সেই কান্ট্রির ইকোনমি সাইজের উপর ডিপেন্ড করে। তো আমাদের দেশকেও রাখতে হয়, কিন্তু তার কিছুটা পার্ট কান্ট্রি চাইলে তার দেশের সেন্ট্রাল ব্যাংকের কাছে রাখতে পারে, পুরোটা আইএমএফ এর কাছে রাখার দরকার নেই। তো সেটাকেই বলা হয় আরটিপি, রিজার্ভ ট্রান্সপোজিশন। তো দিজ আর দ্য কম্পোনেন্টস অফ ফরেক্স রিজার্ভ, ঠিক আছে, তাহলে এটা কিন্তু মনে রাখবে। নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কারেন্সি কম্পোজিশন। তাহলে আমাদের ফরেক্স রিজার্ভে যে এফসিএ যেটা আমরা দেখি, ফরেন কারেন্সি অ্যাসেট, এফসিএ ফরেন কারেন্সি অ্যাসেট, তো এফসিএ তে সব থেকে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে ইউএসডি, অ্যারাউন্ড 62.7%, ইউরো এটা 20.2% রয়েছে, সেকেন্ড হাইয়েস্ট বলতে পারো। থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ইয়েন, জাপানের কারেন্সি, থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে জাপানের কারেন্সি ইয়েন 4.9%, তারপর 4.5% পাউন্ড স্টার্লিং, যেটা হচ্ছে ইউকের কারেন্সি 4.5%, তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1.8%, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, তারপর 2% আমরা দেখতে পাচ্ছি কানাডিয়ান ডলার, তারপর অস্ট্রেলিয়ান ডলার 1.8%, চাইনিজ ইউয়ান হচ্ছে 1.2%, এছাড়াও সুইস ফ্র্যাঙ্ক 0.2% অ্যান্ড আদার্স 2.5%। তাহলে আমাদের ফরেক্স রিজার্ভে সব থেকে বেশি যে ফরেন কারেন্সি অ্যাসেটস আমরা দেখতে পাই সেটা কি, এটা হচ্ছে ইউএসডি, ইউএস ডলার। বোঝা গেল? আশা করি ক্লিয়ার, ক্লিয়ার তো সবার? তাহলে আমাদের দেশে আমরা যেটা সব থেকে বেশি দেখতে পাই সেটা কি না, সেটা হচ্ছে এই ইউএসডি, ঠিক আছে। আমাদের ফরেক্স রিজার্ভে কিন্তু সব থেকে বেশি রয়েছে ইউএসডি, ঠিক আছে। এবার এখানে একটা র্যাঙ্কিং দেওয়া হয়েছে, লিস্ট অফ দ্য টপ 5 কান্ট্রিজ, লিস্ট অফ দ্য টপ 5 কান্ট্রিজ যেটা রয়েছে অ্যাজ পার দ্য ফরেক্স রিজার্ভ। তো এখানে কিন্তু এই ডেট অনুযায়ী, মানে 1 এপ্রিল 2024, 5 এপ্রিল 2024, 28 মার্চ, তো সেই ডেটের অনুযায়ী, কারণ এটা ডে টু ডে চেঞ্জ হতে থাকে। তাহলে এখানে যেটা দেওয়া রয়েছে, তাহলে দেখতেই পাচ্ছ যে চায়না কিন্তু সব থেকে ফরেক্স রিজার্ভ অনুযায়ী চায়না কিন্তু টপ করছে, ঠিক আছে। সব থেকে বেশি ফরেক্স রিজার্ভ কার কাছে রয়েছে? চায়নার কাছে রয়েছে। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেকেন্ডেই রয়েছে জাপান, থার্ড রয়েছে কিন্তু সুইজারল্যান্ড। তাহলে দেখো, জাপান এত একটা ছোট একটা দেশ, সেখানে কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফরেক্স রিজার্ভ কিন্তু রয়েছে। থার্ড রয়েছে সুইজারল্যান্ড, তারপর ফোর্থ আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া, যেটা রাশিয়াকে সাপ্রেস করে কিন্তু ইন্ডিয়া 4th পজিশনে চলে এসছে, আর 5th পজিশনে আমরা দেখতে পাচ্ছি রাশিয়া, ঠিক আছে। তাহলে ফরেক্স রিজার্ভ অনুযায়ী আমরা এখানে একটা র্যাঙ্কিং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে ফরেক্স রিজার্ভ অনুযায়ী কার র্যাঙ্ক কোথায় রয়েছে, যেখানে চায়নার কিন্তু ফরেক্স রিজার্ভ সব থেকে বেশি, চায়নার ফরেক্স রিজার্ভ কিন্তু সব থেকে বেশি, ইন্ডিয়া হচ্ছে 4th পজিশনে রয়েছে। তো বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু ফরেক্স সম্পর্কিত একটা তথ্য নিলাম যে আমাদের ফরেক্স রিজার্ভে কি কি রয়েছে না, এফসিএ ফরেন কারেন্সি অ্যাসেটস, গোল্ড, এইচডিআর আর আরটিপি। তাহলে এই চারটে কম্পোনেন্ট কিন্তু মনে রাখবে। সব থেকে বেশি ফরেন কারেন্সি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ইউএস ডলার, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখে নিই কিছু কোশ্চেন্স, ঠিক আছে, যেখান থেকে তোমরা আইডিয়া পাবে কি ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে আসতে পারে। কি বলেছে? দ্য annual record of all monetary transaction of a country with other countries of the world is known as। তাহলে annual record for all the monetary transaction of a country with other countries of the world is known as। তো সেটাকে আমরা কি বলছি? তাহলে মনে রাখবে সেটাকে আমরা কি বলে থাকি না, ব্যালেন্স অফ পেমেন্ট। দ্য অ্যানুয়াল রেকর্ড, সেটাকে আমরা কি বলে থাকি না, ব্যালেন্স অফ পেমেন্ট। দ্য অ্যানুয়াল রেকর্ড
for all the monetary transaction of a country with other countries of the world is known as balance of payment. চলো দেখিনি নেক্সট কোশ্চেন। দ্য ডিফারেন্স বিটুইন ভিজিবল এক্সপোর্ট অ্যান্ড ভিজিবল ইম্পোর্ট ইজ ডিফাইন্ড অ্যাজ, দ্য ডিফারেন্স বিটুইন ভিজিবল এক্সপোর্ট, তাহলে ভিজিবলেই আমরা কি দেখেছিলাম গুডস, যেখানে ছিল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, যেখানে কি ছিল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, তো এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি ব্যালেন্স অফ ট্রেড, এটাকে আমরা কি বলে থাকি ব্যালেন্স অফ ট্রেড, এটাকে আমরা বলে থাকি ব্যালেন্স অফ ট্রেড, ঠিক আছে, এটাকে কি বলছি আমরা ব্যালেন্স অফ ট্রেড, ক্লিয়ার, ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমরা মনে রাখবে। নেক্সট, দ্য ফুল ফর্ম অফ এসডিআর, দ্য ফুল ফর্ম অফ এসডিআর দ্যাট ইজ স্পেশাল ড্রয়িং রাইটস, আমরা এসডিআর এর ফুল ফর্ম কি জানি, অপশন বি স্পেশাল ড্রয়িং রাইটস, যেখানে 5টা কারেন্সির সহাবস্থান আমরা দেখতে পাই, কি কি, ডলার, পাউন্ড, ইয়েন, ইউয়ান, ইউরো, ঠিক আছে, এই 5টা কারেন্সির সহাবস্থান কিন্তু আমরা দেখতে পারি এই এসডিআর এ। তাহলে ডিউরিং দ্য টাইম অফ ক্রাইসিস সিচুয়েশন কান্ট্রিকে কিন্তু এই এসডিআর দিয়ে সাহায্য করে। তো প্রত্যেকটা কান্ট্রি যখন আইএমএফ এর কাছে এই এসডিআর রাখে, ঠিক আছে, তো আইএমএফ কিন্তু একটা ইন্টারেস্টও দেয়, ধরো 0.1% ইন্টারেস্ট, খুবই কম দেয়, বাট যখন আইএমএফ থেকে এই এসডিআর নেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট চার্জও করে, সেটা 1.01%, ঠিক আছে, তো এরকম কিন্তু ইন্টারেস্ট আবার চার্জও করে। তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখবে, এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস। নেক্সট, আ কান্ট্রিজ ব্যালেন্স অফ ট্রেড ইজ আনফেভারেবল হোয়েন, আ কান্ট্রিজ ব্যালেন্স অফ ট্রেড ইজ আনফেভারেবল হোয়েন, কি হবে, এক্সপোর্ট এক্সিডস ইম্পোর্ট, ইম্পোর্ট এক্সিডস export, terms of trade become unfavorable, option D none of the above। তাহলে এখানে সঠিক উত্তর হবে ইম্পোর্ট এক্সিডস এক্সপোর্ট, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার ব্যালেন্স অফ পেমেন্টেরও একটা প্রবলেম, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান ব্যালেন্স অফ পেমেন্টেরও কিন্তু একটা প্রবলেম এটা, যে আমরা ইম্পোর্ট বেশি করে থাকি, যার জন্য কি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, যার জন্য কি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, ঠিক আছে। নেক্সট, ডিভ্যালুয়েশন মেক্স ইম্পোর্ট, ডিভ্যালুয়েশন যদি কান্ট্রি, দেখো ডিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন, অ্যাপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন, এই ব্যাপারটা ভালো করে বুঝবে। তাহলে ফরেক্স মার্কেটের উপর বেস করে যখন কারেন্সির ভ্যালু বাড়ে বা কমে, তো সেটাকে আমরা বলি অ্যাপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশন, আর যখন গভর্নমেন্ট এটা ডিসাইড করছে তো সেটা হচ্ছে ডিভ্যালুয়েশন বা রিভ্যালুয়েশন। আমরা জানি ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট একসময় করেছিল ডিভ্যালুয়েশন, ঠিক আছে, আর এই ডিভ্যালুয়েশনে মূলত কি হবে না, এক্সপোর্ট কিন্তু কি হয়ে যাবে, এক্সপোর্ট সস্তা হয়ে যাবে, চিপার হয়ে যাবে, বাট ইম্পোর্টটা হয়ে যাবে ডিআরআর, ইম্পোর্টটা কি হয়ে যাবে, ইম্পোর্টটা হয়ে যাবে ডিআরআর, ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু তোমরা মনে রাখবে, ইম্পোর্ট হয়ে যাবে ডিআরআর, ঠিক আছে। তাহলে আমরা এই কটা কোশ্চেন্স দেখে নিলাম, যেখান থেকে তোমরা কিন্তু একটা আইডিয়া পেলে যে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে এক্সামে। তো আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এক্সটার্নাল সেক্টর, যেখানে আমরা অলরেডি ডিসকাস করলাম কি, দ্য কনসেপ্ট অফ বিওপি, আমরা ডিসকাস করলাম দ্য কনসেপ্ট অফ বিওপি, এছাড়াও ইম্পর্টেন্ট ফ্যাক্টস, বিওপি ক্রাইসিস, ফরেক্স, আর সবশেষে কিছু কোশ্চেন্স। তো আশা করছি তোমরা এই পুরো সেশনটায় এই এক্সটার্নাল সেক্টর সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়েছো, যেটা তোমাদের আপকামিং এক্সামে হেল্প করবে। আর যারা WBCS মেন্স দিচ্ছ, অবশ্যই এই জিনিসগুলো কিন্তু একবার ভালোভাবে গো থ্রু করে যাবে। আর তোমাদের যা কিছু ডাউট আছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও। তো এরকম আরও ইম্পর্টেন্ট কিছু সেশন আমি নিয়ে আসবো তোমাদের জন্য, তোমাদের আপকামিং এক্সামের উপর বেস করে। তো চোখ রাখো কোথায় না, WBPSC ওয়ালাতে। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে আবার নেক্সট সেশনে। টেক কেয়ার।